তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো? আজকে হচ্ছে আমরা জুলজির 5 নাম্বার চ্যাপ্টার শোষণ ও শ্বাসক্রিয়া। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি? হ্যাঁ, শোষণ ও শ্বাসক্রিয়া। চ্যাপ্টারের নাম হচ্ছে যে শোষণ নাকি শোষণ? শোষণ। ওকে। ঠিক আছে, শোষণ ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের নাম। হুম। শোষণ ও শ্বাসক্রিয়া। ওকে, ঠিক আছে, তুমি পিডিএফ দিবা? না পিডিএফ দিব না, আমার সাথে সাথে নোট কর। তাহলে পিডিএফ দিব না, আর আর বেশি হলে স্ক্রিনশট রাখতে পারো, বাট স্ক্রিনশট রাখলে আমার মনে হয় না কোনো লাভ হবে। কারণ কারণ এখানে বায়োলজিতে সব তো তোর হাতে ধরে লিখে দিতে পারবো না। ঠিক আছে, স্ক্রিনশট খুব একটা লাভ দিবে না, তার থেকে ভালো তুই কি কর, এখন সাথে 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 নোট কর। ঠিক আছে, আমার সাথে সাথে নোট করবি। আচ্ছা, খাতা আছে তোর সামনে? হ্যাঁ। ওকে, তাহলে আমি শুরু করতেছি। সুন্দর করে নোট করিস। আচ্ছা, ব্যাটারি ডাউন হয়ে গেলে বলবো। হ্যাঁ, আচ্ছা। ওকে। ব্যাটারি ডাউন হলে আমাকে অন্য মোবাইল থেকে আসিস নাকি? মোবাইলের ব্যাটারি না, আমার ব্যাটারি। আচ্ছা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, শুরু করো। আচ্ছা, শোষণ ও শ্বাসক্রিয়া এটা বোঝার আগে, মানে চ্যাপ্টারে ঢোকার আগে আমাদেরকে শোষণ জিনিসটা কি এটা তো বুঝতে হবে। ঠিক আছে, এটা বুঝতে হবে না? তাহলে শোষণ কি, এটা সংজ্ঞাটা কি? শোষণের সংজ্ঞাটা কি? শোষণের সংজ্ঞাটা কি? শোষণের সংজ্ঞা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তিকে রূপান্তরিত করে। ঠিক আছে, আমি জানি কিছু বুঝোস নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, রূপান্তরিত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে শোষণ বলে। তাহলে সংজ্ঞাটা কি বলছে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, লিখবো না এখন? হ্যাঁ লেখ। বলো। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে। কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত করে বা মুক্ত করে। খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তিতে মুক্ত করে। এবং উপজাত পদার্থ হিসেবে কি হয়, উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। হ্যাঁ, মনে করো তাকে কি বলে? তাকে শোষণ বলে। ঠিক আছে, তাহলে আমি নোট করে দিলাম। আমি সবকিছু মোটামুটি নোট করে দেওয়ার চেষ্টা করব। তাকে শোষণ বলে। আচ্ছা, কি বুঝাইছে তাহলে? বলো। আমরা নিঃশ্বাস যখন নিই, ঠিক আছে, তো নিঃশ্বাস নিলে আমরা বাতাস নাকের ভিতর দিয়ে ঢুকে। ঠিক আছে, তো বাতাস নাকের ভিতর দিয়ে ঢুকলে বাতাসের সাথে কি ঢুকে? অক্সিজেন ঢুকে না? আমরা মানুষ কি করে? অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আর গাছ উদ্ভিদ কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, তাই না? কিন্তু মাইক দিব তোকে, কি বলছিলাম?
শোষণ ক্রিয়ায় কিন্তু দুইটাই তো করে। উদ্ভিদ হচ্ছে কি শোষণ ক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ হ্যাঁ, করে। হ্যাঁ, ঠিক আছে, সালোক হ্যাঁ, হ্যাঁ। সংশ্লেষণের সময় হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন কার্বন ত্যাগ ডাই করে। অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, তাহলে বুঝতে পারছি। এখন অক্সিজেন যে হ্যাঁ, বহন করতেছি, অক্সিজেনটা আমাদের শরীরের ভিতর যাচ্ছে না? অক্সিজেনটা হ্যাঁ, কিভাবে শরীরের ভিতর যাচ্ছে এগুলো আমরা এই কিভাবে যাচ্ছে, কিভাবে কি হচ্ছে, এটাই হচ্ছে এই চ্যাপ্টারে পড়া। ঠিক আছে, তো এগুলোতে আস্তে আস্তে আমরা যাবো। আচ্ছা, তা আপাতত ঢুকে ধরে রাখি, কথা কথা ধরে রাখছি কি, অক্সিজেনটা আমাদের বাতাসে যখন নাক দিয়ে ঢুকছে অক্সিজেন, তখন এটা আমাদের সারা হুম, শরীরে গেছে। তো সারা শরীরে গেলে কি, আমাদের পুরো শরীরে কোষ দিয়ে গঠিত, তাই না? হ্যাঁ, আমরা পরিপাক চ্যাপ্টারটাতে বলছি যে খাদ্য বস্তু, যে আমরা যে খাবার খাই, হ্যাঁ, এগুলা হুম, কোষে এসে জমা হয়, ঠিক না? হ্যাঁ, কোষে হ্যাঁ, এসে জমা হয়। তো কোষে এসে জমা হলে খাদ্যবস্তু আবার, ধর মিষ্টি খাইছে, মিষ্টির টুকরাটা আবার কোষে এসে জমা হবে না, মিষ্টিটা কিন্তু পরিপাক হবে, পরিপাক হয়ে মিষ্টির ভিতর থেকে যে ভিটামিন গুলো বাইরে হয়ে আসতেছে, পুষ্টি উপাদান গুলো বের হয়ে আসতেছে, ওই পুষ্টি উপাদান গুলো হচ্ছে কি কোষে গিয়ে জমা হবে। ঠিক আছে, হুম, ওই উপাদান গুলাকে হুম, খাদ্য বস্তু বলতেছি। হুম, ঠিক আছে, ওই খাদ্য বস্তুটা হ্যাঁ, অক্সিজেন কি করে, যেহেতু সারা শরীরে চলে আসে, এই অক্সিজেন গুলা কোষের সাথে কোষের ভিতরে চলে যায়। ঠিক আছে, যেহেতু সারা শরীরে হুম, আসতেছে, তো কোষের হুম, ভিতরে চলে যায়, কোষের ভিতরে চলে যায় ওই যে খাদ্য বস্তু আছে কোষের ভিতরে, হুম, ওগুলোকে জারিত করে। জারিত করে বলতে কি, জারিত করে বলতে হচ্ছে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত সেই হওয়া মানে, হিসাবে। কোনো কিছুর হ্যাঁ, হ্যাঁ, সাথে অক্সিজেন যুক্ত না। কোনো কিছুর সাথে অক্সিজেন হ্যাঁ, যুক্ত হচ্ছে মানে কি, এটা জারণ প্রক্রিয়া। আর জারণ প্রক্রিয়া মানে কি, জারিত, হ্যাঁ, জারিত করতেছে, হ্যাঁ, খাদ্যবস্তুকে জারিত করতেছে। ঠিক আছে, হ্যাঁ, খাদ্যবস্তুকে জারিত করলে কি হুম, খাদ্যবস্তুগুলা স্মৃতিশক্তি হিসেবে থাকে না? মানে হুম, খাদ্যবস্তুগুলোর ভিতর তো শক্তি থাকে, কারণ আমরা শক্তি পাই হুম, কোত্থেকে, খাবার থেকেই তো পাই, পুষ্টি উপাদানগুলো থেকে তো পাই, খাদ্যের হুম, পুষ্টি উপাদানগুলো থেকে। ওই খাবার, ওই হ্যাঁ, পুষ্টি উপাদানগুলো কি হয়, তখন হচ্ছে মানে খাদ্যবস্তুগুলা জারিত হয়ে স্মৃতিশক্তিগুলা গতিশক্তি আর তাপশক্তিতে রূপান্তরিত হয়। এরপর হচ্ছে আমরা কাজ রূপান্তরিত করতে হয়। পারি, আমরা কাজ করতে পারি। হুম, তার মানে আমাদের হুম, শরীরের প্রতিটা জিনিস প্রতিটা জিনিসের সাথে কানেক্টেড, দেখছস? হ্যাঁ, কয়দিন আগে পরিপাক পড়ে আসছস, এখন কি বলছস, এখন শ্বসন করতেছস, শ্বাসক্রিয়া করতেছস। ঠিক আছে, কিন্তু হুম, এটার হুম, সাথে পরিপাকের সাথে আবার শ্বাসক্রিয়া কানেক্টেড না? হ্যাঁ, যদি পরিপাক না হইতো, খাদ্যবস্তুগুলো কি কোষে জমা হইতো, খাদ্যবস্তুর যে পুষ্টি উপাদানগুলো আছে, না, খাদ্যবস্তুর ভিতর যে উপাদানগুলো থাকে। তাহলে আলটিমেটলি আমি যদি এটা শর্টকাটে বলি, ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কোষ মধ্যস্থ, আমি যা লিখবো সব লিখবি। ঠিক আছে, কোষ মধ্যস্থ খাদ্যবস্তু ছিল, ঠিক না? খাদ্য হুম, বস্তু ছিল, কোষ মধ্যস্থ মানে কি, কোষের ভিতর যে খাদ্যবস্তু আছে, কোষের মধ্যে, এটার সাথে কি হয়েছে, এটার সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে না? হুম, অক্সিজেন যুক্ত হয়ে কি হয়েছে, অক্সিজেন যুক্ত হয়ে যে স্মৃতিশক্তিটা ছিল, স্মৃতিশক্তিটা ছিল, স্মৃতিশক্তিটা সেটা কোথায় ছিল, কোথায়? ওই যে খাদ্যবস্তুর মধ্যে যে স্মৃতিশক্তি ছিল। ঠিক আছে, হ্যাঁ, খাদ্যবস্তুর মধ্যে যে স্মৃতিশক্তি ছিল, ওকে, স্মৃতিশক্তিটা কিসে পরিণত হয়েছে, গতিশক্তি গতিশক্তিতে। এবং তাপশক্তিতে। ঠিক আছে, গতিশক্তি প্লাস হ্যাঁ, তাপশক্তি। তার মানে পুরো সংখ্যাটা আমি জাস্ট শর্টকাটে লিখে ফেলতে পারছি না এভাবে? হুম, হুম, বুঝাইতে পারছি ব্যাপারটা কি হ্যাঁ, করছে? আচ্ছা, হ্যাঁ, আমার লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমার থেকে তো আমার লেখা সুন্দর লাগতেছে অনেক। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো। ওকে, আর জারিত হওয়া, জারিত হওয়া মানে কি, এই যে কোথায় জারিত হওয়া, কোথায় এই যে জারিত, ঠিক আছে, এই ওয়ার্ডটাও আমি বুঝাই দিই, কারণ বায়োলজি জিনিসটা আমি অলওয়েজ ফিল করাই আসি, ঠিক না? হুম, মানে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বুঝাই আসি। হ্যাঁ, জারিত হওয়া মানে কি, জারিত হওয়া মানে হচ্ছে অক্সিজেন, কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া, কোনো কিছুর সাথে অক্সিজেন, কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে, যুক্ত হওয়া হচ্ছে কি, জারিত না, যুক্ত হওয়া মানে কি, জারণ, হুম, জারণ। আর খাদ্যবস্তুকে জারণ করতেছে না লিখে জারিত লিখছে আর কি। ঠিক আছে, হুম, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে একটু বুঝছো আশা করি। হ্যাঁ, তাহলে আমি পরের পেজে যাচ্ছি, হ্যাঁ, স্ক্রিনশটও নিয়ে রাখ, ঠিক আছে, কাজে দিতে পারে। আচ্ছা থাক, তোর কষ্ট করতে হবে না, আমি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ আকারে পাঠিয়ে দিব যা যা করতেছি, আচ্ছা, কিন্তু নোট করতে হবে তোর। প্রতিদিন, ওকে, তারপর দেখ, আমি এগুলো আগে থেকে সেট করে রাখছি, নাহলে অনেক সময় যাবে, ঠিক না? হুম, দেখ, হুম, শোষণ অঙ্গ, আমাদের প্রধান শোষণ অঙ্গ কি, এটা হচ্ছে প্রধান শোষণ অঙ্গ হবে, মানে প্রধান, হুম, প্রধান শোষণ অঙ্গ, এগুলো লিখবো এখন? প্রধান শোষণ অঙ্গ। জায়গা খালি রাখ, মানে একটু জায়গা একটু লেখার জন্য তোর কত
মানে কতটুকু মনে হতে পারে জায়গা খালি রাখতে হবে, ওটুকু খালি রাখ, ঠিক আছে? আচ্ছা। হুম। কারণ এখন লিখতে গেলে অনেক সময় যাবে তোর। হ্যাঁ। তাহলে প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে যে কি, একজোড়া ফুসফুস। হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে রেসপিরেটরি প্যাসেজ বা শ্বসন পথটা বুঝতে হবে। আগে শ্বসন পথটা হুম। বুঝাই। প্রথম কথা হচ্ছে শ্বসন তন্ত্র নিয়ে পড়বো। শ্বসন তন্ত্র মানে কি, আমি অনেকবার বুঝাইছি। তন্ত্র থাকা মানে কি, অনেকগুলো অঙ্গ মিলে সেম কাজ করতেছে, অঙ্গ ঠিক আছে? মিলে তন্ত্র বলছে, হ্যাঁ। সেম কাজ করতেছে। এখানে শ্বসন তন্ত্র মানে কি, যে অঙ্গগুলা শোষণ কাজের সাথে জড়িত, এগুলাকে জড়িত আছে, হ্যাঁ। একত্রে আমরা কি বলতেছি, শ্বসন তন্ত্র বলতেছি। স্বতন্ত্র। তো শ্বসন তন্ত্রটা আমাদের কাজ, ঠিক আছে? আর এখন হ্যাঁ। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে রেসপিরেটরি প্যাসেজ বা এটাকে কি বলা হয়, শ্বসন পথ কাকে বলে, ঠিক আছে? এটা প্রায় হুম। পরীক্ষায় আসে যে কাকে বলে। তো আমি যদি একটু ইয়েতে চলে যাই, সংজ্ঞাটা লিখে দিই, ঠিক আছে? হুম। শোষণ পথ, শোষণ পথ, শোষণ পথ কি হবে, শোষণ পথ কাকে বলে, দ্বারা যে পথ দিয়ে, যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস দিয়ে তা বহির্গত হয় তাকে শ্বসন পথ বলে। একদম ইজি না? হ্যাঁ, যে পথ দিয়ে যে পথ দিয়ে, ফুসফুসে বায়ু প্রবেশ করে। যে পথ দিয়ে ফুসফুসে কি হয়, বায়ু প্রবেশ করে, ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস দিয়ে তা বহির্গত হয় এবং ফুসফুস দিয়ে তা বহির্গত হয়, বহির্গত হয় তাকে কি বলা হয়, শ্বসন পথ বলা হয়, ঠিক আছে? এটাকে শ্বসন হুম। পথ না বলে রেসপিরেটরি প্যাসেজও বলতে বলে, ঠিক আছে? বা বলে হুম। রেসপিরেটরি প্যাসেজ কাকে বলে, আশা করি পারবি। হুম। তাকে শ্বসন পথ বলে। আচ্ছা, একদম ইজি না? মোট কথা আমাদের নাক দিয়ে যে বায়ু প্রবেশ করতেছে, হুম, হুম। তার একটু মোট কথা আমাদের নাক দিয়ে যে বায়ু প্রবেশ করতেছে, নাক দিয়ে হ্যাঁ। বায়ু প্রবেশ করতেছে, এই বায়ু প্রবেশ কোথায় যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, হুম। ঠিক আছে? হুম। আবার ফুসফুস থেকে কোথায় যাচ্ছে, নাক দিয়ে বের হচ্ছে, ঠিক আছে? হুম। আবার ফুসফুস থেকে হুম। কি হচ্ছে, নাক দিয়ে বের হচ্ছে, কারণ আমরা প্রশ্বাস হুম। নিঃশ্বাস করি না, হ্যাঁ। বের হচ্ছে। তাইলে এই যে যে পথ দিয়ে হচ্ছে, ওই পথটাকে কি বলা হয়, শ্বসন পথ। হুম। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, আমি উপরে উপরে যাচ্ছি তাইলে। দাঁড়াও, ওটা কি স্ক্রিনশট নিব? না না, এটা লেখ। না, এটা লিখি নাক দিয়ে এটা। শুধু আমি স্লাইড যেগুলো অ্যাড করছি টাইম, হুম। সময় বাঁচাবার জন্য, ওগুলো হচ্ছে কি, হুম। জায়গা খালি রাখবি, ওটুক জায়গা খালি রাখবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর আমি আবারও বলি, এটা সবসময় বলি, বায়োলজি কখনো এভাবে পড়ানো হয় না, ঠিক আছে? এভাবে পড়ানো হুম। হয় না বলতে কি, হুম। এভাবে আমি সর্বোচ্চ তোকে সবকিছু বুঝিয়ে দিব, কিন্তু তোর আলটিমেটলি কি হুম। পড়া লাগবে, নিজের থেকে। না নিজে থেকে না, বই পড়া লাগবে। ও হ্যাঁ। কি পড়া লাগবে, বই। বই পড়া লাগবে। বইয়ের লাইন দাগায় দাগায় পড়তে হবে একদম, ঠিক আছে? হাইলাইটার দিয়ে, যেখানে এমসিকিউ পাবি এখানে দাগাইতে হবে হাইলাইটার দিয়ে, ঠিক আছে? বায়োলজি পরীক্ষার আগে, জুলজি পরীক্ষার আগে শুধু 2 দিন বন্ধ, আমি 2 দিনে 4টা চ্যাপ্টার শেষ করতে পারবো? আর এগুলো ছোট ছোট, ঠিক আছে? পড়িও তো নাই একদম। পারবি পারবি, একটু করে দেখলে মনে পড়বে সব। হুম। তাহলে আমি তোকে নোট করাচ্ছি কেন, তোর প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আমি তোকে নোট করাচ্ছি কেন, আমার নোটগুলা, কেন? নোটগুলা করলে হুম। বইয়ের যে যত বুঝার জিনিস আছে সবগুলো বুঝে হয়ে যাবে, হুম। ঠিক আছে? হুম। ইভেন আমি যতটা হুম। সম্ভব পারছি এমসিকিউ অ্যাড করতে, ঠিক আছে? মানে হুম। হুম। কিন্তু এমসিকিউ তো সবগুলো আসলে অ্যাড করা এভাবে পসিবল না, এটা তোর বই পড়া হ্যাঁ। লাগবে। হুম। বায়োলজি মানে বই, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। বতে ব। হ্যাঁ। 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 তাহলে এই শ্বসনতন্ত্রের অঞ্চল, শ্বসনতন্ত্রের অঞ্চল বা শ্বসন পথ, তিনটা তিনটা ভাগে ভাগ করতে হবে শ্বসন পথ। শ্বসন পথটা কি জানি, হুম। নাক থেকে যে ফুসফুসে যাচ্ছে এটাই শ্বসন পথ, ঠিক আছে? হুম। তার তার মানে নাক থেকে ফুসফুস পর্যন্ত যে পথটা, এটা শ্বসন পথ। এখন শ্বসন পথকে আবার তিনটা অঞ্চলে ভাগ করছি, ঠিক আছে? প্রথম অঞ্চলটা কি, হুম। যে অঞ্চল দিয়ে বায়ু গ্রহণ হচ্ছে আর ত্যাগ হচ্ছে,
ঠিক আছে? হুম আর সেকেন্ড হুম হচ্ছে কি যেখানে বায়ু পরিবহন হচ্ছে, পরিবহন হয়ে ফুসফুসে যাচ্ছে, ঠিক আছে? হুম আর হুম গ হচ্ছে কি শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল মানে কি এই যে বায়ুটা পরিবাহিত হয়ে ফুসফুসে গেছে, ফুসফুস থেকে এটা আবার দেহে যাইতে হবে না, অক্সিজেন গুলা দেহের কোষে কোষে যাইতে হ্যাঁ হবে না। হুম এটা হুম এই যে দেহের কোষে যায় এটাই তো শ্বসন অঞ্চল, ঠিক আছে? মানে বুঝছি হ্যাঁ কিভাবে কিভাবে যায়, তার হ্যাঁ মানে শ্বসন পথ ৩ ভাগে ভাগ করছি। ওকে, হুম তাহলে আমাদের হুম প্রথম পথ বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, অবশ্যই সম্মুখ নাসারন্ধ্র, ঠিক আছে? হ্যাঁ কিন্তু আমি অলওয়েজ কি বলি বায়োলজি ফিল করতে হবে, ঠিক আছে? হুম তাহলে কি বুঝিয়ে দিই তাহলে, ঠিক আছে? হুম প্রথম হুম কথা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র কি? সম্মুখ নাসারন্ধ্র হচ্ছে, নাকের দেখি দেখি তুই বল সম্মুখ ছিদ্র নাসারন্ধ্র মানে কি? নাকের ছিদ্রটা সামনে ওকে, সম্মুখ নাসারন্ধ্র মানে হচ্ছে এই যে সামনের দুইটা ছিদ্র, এখানে দুইটা ছিদ্র থাকে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো অন্য কালার দিয়ে দিই। এই যে এদিকে একটা ছিদ্র এদিকে একটা ছিদ্র, তাই তো? মোট হ্যাঁ কথা হ্যাঁ আমাদের আসলে একটা নাক ছিল। কয়টা নাক ছিল? একটা একটা নাক ছিল। কিন্তু একটা নাকের মাঝখানে একটা পর্দা চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ একটা নাকের মাঝখানে হ্যাঁ একটা পর্দা চলে আসছে। তাহলে এখন নাক কয়টা হয়ে গেছে? দুইটা দুইটা। এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র। আমি তো জাস্ট কথার কথা আঁকতেছি আরকি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে পর্দা, কাজ করতেছিল হ্যাঁ এই যে পর্দা, এটা পর্দা না? হ্যাঁ হ্যাঁ দুই নাকের মাঝখানে যেটা থাকে, এই হ্যাঁ পর্দাটাকে একটা নাম দেওয়া আছে। ঠিক আছে? এই পর্দাটাকে বলে হুম ন্যাসাল সেপ্টাম। হুম পর্দাটাকে কি বলা হয়? ন্যাসাল সেপ্টাম। নেসল কি সেপ্টাম, সেপ্টাম ওকে সেপ্টাম। এরকম একটা চিত্র আঁকার জন্য জায়গা খালি রাখ, আর আমি যা লিখতেছি এগুলো পাশ পাশ করে লেখ, ঠিক আছে? ও এই এই এত বড় এই চিত্র রাখতাম মানুষের মাথা চিত্র আর এটা তো জাস্ট কার্টুনিক চিত্র আঁকবি, তুই তো এইভাবে আঁকতে হবে না। ও আচ্ছা ঠিক আছে? ন্যাসাল সেপ্টাম বা হুম ব্যবধায়ক পর্দা। এটাকে কি বলে, বাংলায় কি বলা হয়? ব্যবধায়ক পর্দা। হুম ব্যবধায়ক পর্দা। এটা কি শ্বসন পথের পরে পরে আঁকবো তো চিত্রটা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি যেভাবে আগাচ্ছি এভাবে আগাতে থাকবে। আমি তো পেজ পেজ আগাচ্ছি। তুই ওভাবে পেজ পেজ হুম আগাতে থাকবি। ঠিক আছে? ন্যাসাল সেপ্টাম বা ব্যবধায়ক হুম পর্দা, আর টেনশন করার কিছু না। যা পড়াচ্ছি এগুলো আবার স্ক্রিনশট তোর কাছে যাবে। ঠিক আছে? অটো। আচ্ছা কিংবা ব্যবধায়ক পর্দা। ওকে। তারপর কি হইছে? এখন হচ্ছে যে এরপর এদিক দিয়ে তার মানে কি ঢুকে? মানে বাতাস ঢুকবে আরকি। বাতাস, হুম বাতাসে অবশ্যই কি যুক্ত? অক্সিজেন যুক্ত। অক্সিজেন অক্সিজেন যুক্ত বাতাস ঢুকবে। ওকে, বাতাস ঢুকার পর আমি যদি অন্য কালি দিই, এদিকে একটা পথ দেখা যায় না? এই যে এই পথটা, মানে কোথায় গর্তের পথ, যে পথটা দেখা যাচ্ছে ছোট করে, এই যে একটু হ্যাঁ আরকি। হ্যাঁ এই পথটাকে বলা হয় ভেস্টিবিউল। এই পথটাকে কি বলা হয়? পেস্ট্রি এই পথটাকে বলা হয়, মানে নাসা রন্ধ্রের পিছনের পথ। নাসা রন্ধ্রের পিছনের পথ। সুন্দর করে নোট করিস কিন্তু। হুম তোর নোট খাতা দেখে এগুলো লিখতেছি না এগুলো তো চিত্র আঁকার পরে একটা কাজ করিস তাহলে, বলো নোটটা নাহলে পরেই করিস। আচ্ছা নাহলে আবার বিশ্রী হবে না? এখনের না, অবশ্যই এভাবে করতে পারো, এভাবে করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? আমি তো লিখে দিচ্ছি সব, যে নাসার রন্ধ্রের পিছনে পথটা কি? ভেস্টিবিউল। হুম ভেস্টিবিউল মানে কি? ভেস্টিবিউলে আমি তারা একটু জায়গা, হ্যাঁ, ভেস্টিবিউলে কি থাকে? ভেস্টিবিউলে অনেক লোম থাকে। কি থাকে? অনেক লোক লোম থাকে। হ্যাঁ আশা করি তুই ফিল করতে পারছিস আমি ভেস্টিবিউল কোনটাকে বুঝেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তুই নিজের নাক দেখলে এটা বুঝবি। কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লোম কেন থাকে? লোম কেন থাকে? ময়লা ওখানে যাতে ধুলে ধুলে মনে করো ওখানে জমা হয় না ধুলাবালিগুলা যাতে আটকায়। এই যে ধুলাবালি বালিগুলো ওখানে আটকায় যায় যাওয়ার জন্য আর কি আমরা বাতাসটা গ্রহণ করতেছি, বাতাসে অনেক পরিমাণ হ্যাঁ ধুলাবালি আছে না? হ্যাঁ 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 তো ধুলাবালিগুলো ভিতরে ঢুকলে, ফুসফুসে ঢুকলে ক্ষতিকর না? হ্যাঁ 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 তো ধুলাবালি গুলাকে আটকায় কে? এলোম। এই লোমগুলো হ্যাঁ ধুলাবালি আটকায়। তার মানে অনেকটা ধুলাবালি ছাঁকনি হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ 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 ধুলাবালি আটকায়। অনেক ক্ষেত্রে পোলাপাইন দেখছি আমি জীবনে, যে হুম লোমগুলা বসে বসে ছিঁড়ে আরো শুন দিয়ে। হ্যাঁ 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 ঠিক আছে? ওয়্যাক্স করে তো এগুলো ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ হুম ওদের ধুলাবালি আটকাবার জিনিসটা কমে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ উপরওয়ালা হ্যাঁ আমাদেরকে এমন ভাবে তৈরি করছে, প্রতিটা ইয়ার রিজন আছে।
হ্যাঁ। ঠিক আছে, প্রতিটা অঙ্কের রিজন আছে। হুম, হুম, হুম। তো ধুলাবালি আটকায়। তো ধুলাবালি একদম যে সব আটকায় ফেলতে পারে এমন না, এগুলা আরো একটু পরে জানতে পারে, মানে মোটামুটি আটকায়। ঠিক আছে, ওকে। তার মানে হুম, আমাদের নাসারাউন্ডের পিছনে যে পটটা থাকে এটাকে ভেস্টিবুল বলে, ভেস্টিবুলে লোম থাকে, লোমটা কি করে ধুলাবালি আটকায়, লোম হ্যাঁ। থাকে, লোমটা কি করে ধুলাবালি আটকায়। হুম, ওকে, তাহলে ধুলাবালি হ্যাঁ। আটকাবার পর এখন কি হয়, এরপর হচ্ছে ভেস্টিবুলের পরে কি থাকে, ঠিক আছে, হুম, ভেস্টিবুলের পরে হচ্ছে যে এই যে একটা গহ্বর দেখতেছস, হুম, আমি আমি মার্ক করে দিছি, এরকম একটা গহ্বর হ্যাঁ। থাকে। ঠিক হুম, আছে, এই গহ্বরটাকে কি বলা হুম, হয়, এই গহ্বরটাকে বলা হয় নাসা গহ্বর। ঠিক আছে, হুম, নাসা গহ্বর, কি বলা হয়, নাসা গহ্বর। হ্যাঁ। নাসা গহ্বর মানে কি, একটা গহ্বরের মতন, গর্তের মতন থাকে এখানে। ঠিক আছে, হুম, আমি কিন্তু একদম ফিল করে দিচ্ছি সব, দেখতে কেমন লাগে। হ্যাঁ। আমরা অনেকে নাসা গহ্বর বলতে কি বুঝতাম, নাকের ভিতর যে গহ্বরটা আছে এটাই নাসা গহ্বর, কিন্তু গহ্বর তো এরকম না, গহ্বরের একটা থলির মতন, দেখছস, থলির মতন না, হুম, হুম, এরকম নাসা গহ্বর। এই যে বাতাসগুলো এসে প্রথমে এরপর নাসা গহ্বর এসে জমা হয়। ঠিক আছে, হুম, হুম, এই নাসা গহ্বরে কিছু জিনিস থাকে। ঠিক আছে, কি কি থাকে, এই হুম। নাসা গহ্বর হচ্ছে যে এক থাকে যে সিলিয়া যুক্ত মিউকাস ক্ষরণকারী কোষ, সিলিয়া যুক্ত, সিলিয়া যুক্ত মিউকাস, মিউকাস ক্ষরণকারী কোষ। ঠিক আছে, সিলিয়া হুম। যুক্ত মিউকাস ক্ষরণকারী কোষ। দুই হচ্ছে কি, দুই হচ্ছে অলফ্যাক্টরি কোষ। কি কোষ, olfactory কোষ। অলফ্যাক্টরি কোষ। বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, কিন্তু কিছু বুঝোস নাই, সব না। বুঝাবো আজকে, কোনো কিছু বাদ ওকে, যাবে না, লাইন বাই লাইন ওকে। সব একদম। সিলিয়া যুক্ত মিউকাস ক্ষরণকারী কোষ, এটা একটু ব্যাখ্যা করতে হুম, হবে না। হুম। আচ্ছা, আমি ব্যাখ্যাটা কোন জায়গায় করলে ভালো হয় একটু দেখি। এই যে সিলিয়া যুক্ত মিউকাস ক্ষরণকারী কোষ, এটার কথা যদি বলি, ঠিক আছে, এখানে ব্যাখ্যা করতেছি আমি। হুম, সিলিয়া যুক্ত মিউকাস ক্ষরণকারী কোষ, সিলিয়া মানে কি, সিলিয়া মানে হচ্ছে যে এটা একটা কোষ, ধর কথা কথা। ঠিক হুম। আছে, এই কোষের মধ্যে এরকম হুম। একটা চুলের মতন একটা জিনিসকে কি বলে, সিলিয়া বলে। আচ্ছা, বুঝছি। তার মানে ফ্লাজেলের মতো। ফ্লাজেলের মতো, তার মানে সিলিয়া যুক্ত হুম, মিউকাস ক্ষরণকারী কোষ, তার মানে এই কোষটা এরকম অনেকগুলো কোষ হুম, নিয়ে নাসা গহ্বর গঠিত, তাই তো। হুম, হুম, তার মানে এই কোষগুলো আবার কি করে, মিউকাস ক্ষরণ করে, তাই না। হুম। এখন হ্যাঁ। কোটার কাজ কি, সিলিয়ার কাজ কি, এই সিলিয়াটা, সিলিয়া নড়াচড়া করে, সিলিয়া কি করে, নড়াচড়া করে। বায়োলজি হচ্ছে ফিল করতে হবে, সব সব ফিল করতে হবে। হুম, সিলিয়া হচ্ছে নড়াচড়া করে, নড়াচড়া করলে কি হবে, ওই যে ধুলাবালি তো সব আটকায় না, কিছু আরো হুম, কিছু ধুলাবালি থাকে বাতাসের মধ্যে, হুম। সব তো আর এই হ্যাঁ। লোমের মধ্যে আটকাবে না ভেস্টিবুলের। ঠিক আছে, ওই হুম, যে বাকি হুম। অবশিষ্ট যে ধুলাবালি গুলো থাকে, ওই ধুলাবালি গুলো কোথায় আটকে, এই সিলিয়াতে আটকে, সিলিয়া নড়াচড়া করে, এই সিলিয়া নড়াচড়া করে বলে কি হয়, বাকি ধুলাবালি আটকায়। ঠিক আছে, বাকি, বুঝছি। হুম, বাকি ধুলাবালি আটকায়। ওকে, হুম। তারপর হচ্ছে মিউকাস ক্ষরণ করে, এই কোষগুলো আবার কি করে, মিউকাস ক্ষরণ মিউকাস করে, খুন। সেজন্য এটাকে কি বলে, মিউকাস ক্ষরণকারী কোষ, মানে এই কোষগুলো হুম, মিউকাস ক্ষরণ করে, তাই না, হ্যাঁ। মিউকাস ক্ষরণ করে। হুম, মিউকাস মিউকাস কি ক্ষরণ? ক্ষরণ, ক্ষরণ, না, না, মিউকাস জিনিসটা কি? মিউকাস বলতেছি আমি, কোনো কিছু বাদ ওকে, যাবে না, বাদ ওকে। যাবে না একটি শিশু। ঠিক আছে, ঠিক আছে। হুম, মিউকাস হচ্ছে কি, মিউকাস কি, ঠিক আছে, হুম। মিউকাস কি, মিউকাস হচ্ছে এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ, এক ধরনের কি, পিচ্ছিল তরল পিচ্ছিল পদার্থ, তরল পদার্থ। পিচ্ছিল তরল পদার্থ। নোট এখন করতেছি না। তুই তো ভুলে যাবি আমি কি কি লিখছি, আজ অবশ্য ক্লাস রেকর্ড পাই যাবি। ঠিক আছে, ইয়ে, পিডিএফটা দিবা? পিডিএফও দিব, ক্লাসও দিয়ে দিব আবার। ঠিক আছে। পিচ্ছিল তরল পদার্থ। ওকে, হুম, পিচ্ছিল তরল পদার্থ কি করে, মানে একটা তরল পদার্থ, এটা পিচ্ছিল টাইপ। ঠিক আছে, হুম, হুম, মিউকাস ক্ষরণ করতেছে, আমাদের শরীরে যত কাজ হচ্ছে কোনো না কোনো একটা রিজন আছে। ঠিক আছে, তার মানে ওই যে পিচ্ছিল তরল পদার্থ ক্ষরণ হচ্ছে, এটার রিজন আছে। হুম, এটা কি করে, বাতাসকে, যে বাতাসটা আ- বাইরে থেকে গ্রহণ করছে আর কি,
ঠিক আছে? হুম ওই হুম বাতাসটাকে কি করে, সিক্ত করে, বাতাস সিক্ত করে। এখন তুই বলবি সিক্ত মানে হুম কি, ঠিক আছে? হুম সিক্ত মানে হচ্ছে আর্দ্র, আচ্ছা আর্দ্র করে। আর্দ্র না করলে আমাদের বাতাস যেটা গরম করতে, যেটা ঠান্ডা ঠান্ডা না, হুম এগুলা ঠান্ডা ঠান্ডা লাগলে বেশিরভাগ কি হবে, সর্দি হবে, ঠিক আছে? হ্যাঁ রোগ হ্যাঁ রোগ রোগ হবে আর কি, ঠিক আছে, নানান হুম ধরনের। হুম তো তার মানে বাতাস হুম সিক্ত করে রাখে, সিক্ত মানে কি আর্দ্র করে রাখে, আর্দ্র মানে কি গরম, হুম বুঝতে পারছি? বাতাস সিক্ত করে। হুম ওকে, আরেকটা শিশু বাদ যাচ্ছে এখানে, অলফ্যাক্টরি কোষ, তাই তো? হুম তার মানে সিলিয়া যুক্ত মিউকাসকরণকারী কোষ কি করে বলে ফেলছি। হুম এখন হচ্ছে অলফ্যাক্টরি কোষ। হ্যাঁ অলফ্যাক্টরি কোষ কি করে? অলফ্যাক্টরি কোষ হচ্ছে ঘ্রাণ, ওই যে ঘ্রাণের আছে না, উদ্দীপনা, মানে আমরা যে ঘ্রাণ হ্যাঁ পাই, হ্যাঁ 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 স্মেল হ্যাঁ ঘ্রাণের উদ্দীপনাটা, ঘ্রাণের উদ্দীপনা, ঠিক আছে, হুম উদ্দীপনা মস্তিষ্কে পাঠায়, আচ্ছা ঠিক আছে? হুম পুরো একটা শরীরের ভিতর কি কি হচ্ছে সবই ফিল করাতে পারছি কিনা বল। হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা যে নাক, আমরা যে স্মেল পাই খাবার টাবারের, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কেউ আবার পিছন থেকে বায়ু ছাড়লে যে আমরা গন্ধ পাই, ঠিক আছে, হুম হ্যাঁ সবই কিসের জন্য পাচ্ছি, এই যে নাসা, অলফ্যাক্টরি নাসা কোড গহ্বরের মধ্যে যে অলফ্যাক্টরি কোষ আছে, এই অলফ্যাক্টরি হুম কোষগুলো এখানে উদ্দীপনাগুলো মস্তিষ্কে পাঠাচ্ছে, ঠিক আছে? হুম 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 বুঝতে পারছি আশা করি। হ্যাঁ হ্যাঁ ওকে, ওকে তাইলে এখন হচ্ছে আমাদের কি পড়া বাকি, দাঁড়া, কি কি পড়াইছি নিজে তো ভুলে গেলাম, প্রিভিয়াস কি কি পড়াইলাম দেখি বল। মোট কথা, সম্মুখ মোট নাসারন্ধ্র মোট কথা, পড়াইছো মোট কথা এগুলো সব পড়াবো, নাসা ঠিক কবর আছে? পর্যন্ত আমরা পড়াইছো সম্মুখ নাসারন্ধ্র হুম পড়াইছি, ভেস্টিবিউল পড়াইছি, নাসা গহ্বর হুম পড়াইছি। নাসা কবর এখন হচ্ছে পড়াইছো পশ্চাৎ নাসারন্ধ্র, তাই তো? হুম হ্যাঁ পশ্চাৎ নাসারন্ধ্রকে আবার কি বলা হয়, ওয়ানি বলা হয়। ওয়ান মোস্ট হুম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিখে দাও হুম এটা লিখে দিই, হুম মোস্ট ইম্পর্টেন্ট এমআই, ঠিক আছে? হুম হুম ওকে, পশ্চাৎ নাসারন্ধ্র কি? পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে যে এই যে নাসা গহ্বরের পিছনে, আমি যদি অন্য কালার দিয়ে দিই, নাসা গহ্বরের পিছনে হুম দুইটা গহ্বর থাকে আবার, ঠিক আছে, আচ্ছা দেখছস, হুম আঁকছি যে, হুম 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 এটাকে কি বলা হয়, পশ্চাৎ নাসারন্ধ্র। নাসারন্ধ্র কেন পশ্চাৎ নাসারন্ধ্র, কেন আগেরটাকে সম্মুখ নাম দিয়ে দিছি না, সম্মুখ বলে ফেলছি না, হুম হুম তাহলে হুম এটাকে পশ্চাৎ বলতে হবে না, যেহেতু এটা হুম পিছনে আছে। হ্যাঁ হ্যাঁ এখানে যে গহ্বর থাকে এটা কি, পশ্চাৎ পশ্চাৎ নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্র। ওকে, পশ্চাৎ হুম নাসারন্ধ্র, বুঝতে পারছি আমি। হুম হ্যাঁ হ্যাঁ ওকে, পশ্চাৎ নাসারন্ধ্র। এখন আরো কিছু জিনিস ফিল করাইতে হবে। আচ্ছা, হুম যদি তোকে বলে পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানি কয় জোড়া, দেখি বলতো, আইকিউ আইকিউ দুই খাটাই বল। এক জোড়া এক জোড়া এক জোড়া, কিন্তু যদি হুম বলে কোয়ানি কয়টা, দুইটা দুইটা। প্রশ্ন কিভাবে আসতে পারে এটা বলে দিছি আমি, ঠিক আছে? হুম হুম ওকে, তারপর হচ্ছে যে এই চিত্রটা তোকে আগেও দেখাইছিলাম আমি না, ইয়েতে, পরিমাপ ভাও চ্যাপ্টারে। এটাতে কি এরকম হয়, খানা খাচ্ছে এটা দেখাও নাই হ্যাঁ খানা খাচ্ছি, এটা দেখাইতে হবে, আবারও আসবে, হুম দাঁড়া। এখানে ওকে কোন অঞ্চলটাকে কি হুম বলা হয় একটু চিহ্নিত করে দিই, ঠিক আছে? আচ্ছা এই যে একটু অংশ দেখতে পাচ্ছ না, হুম এটা নাসা গহ্বরের পিছনে না, ঠিক এই যে নাক, হুম 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 নাকের পিছনে যেহেতু, এটাকে বলা হয় কি, হুম নাসা গলবিল, এটাকে কি বলা হয়, নাস্তা গলবে নাসা গলবিল। ওকে, হুম তারপর হচ্ছে যে এই অংশটা দেখতে পাচ্ছ না, হুম এটাকে বলা হয় কি, মুখগলবিল। কেন মুখগলবিল, কারণ মুখের পিছনে অবস্থিত, ঠিক আছে, আচ্ছা হুম মুখগলবিল, মুখগলবিল, মুখ, নাকের পিছনে এটা নাস্তা লিখে, গলবে নাকের পিছনে হচ্ছে নাসাগলবিল, আর মুখগলবিল কি, মুখের পিছনে, মুখের পেছনে মুখের পিছনে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ না,
কোথায়? এই যে হুম, এটাকে কি বলা হুম। হয়? এটাকে বলা হয় গলবিল। ষড়যন্ত্র। আচ্ছা। ষড়যন্ত্র। ঠিক আছে? দেখি বলতো, হুম। এবার বুদ্ধি করে বল, আইকিউ কারে বল। এটা কি বলতো? এটা আমি পরিপাক চ্যাপ্টারে পড়াইছি। এটাও বলে দিলাম। ষড়যন্ত্র, ষড়যন্ত্র বলতে, ষড়যন্ত্র তো এটা। তন্ত্র, আরে তন্ত্র কেন? এটা হচ্ছে অন্ননালী। স্বর্ণনালী। ঠিক হ্যাঁ, হ্যাঁ, আছে? পড়াইছো। পড়ি তো নাই। জানতে পারবো। কিন্তু ফিল করতে হবে। এ দেখ, হুম, অন্ননালী কেন? আমি যদি হালকা করে একটু ব্যাখ্যা করে দিই। হুম, এই যে আমরা এখান থেকে খাবার খাচ্ছি না? হুম, হুম, ধর এটা একটা খাবার। ঠিক আছে? খাবারটা হুম, মুখ দিয়ে যাচ্ছে, যাচ্ছে। খুব ভালো কথা। এদিক দিয়ে চলে গেল গলবিল দিয়ে। ঠিক আছে? হুম, এদিক দিয়ে যাওয়ার পর সে কিন্তু চাইলে এদিকেও যেতে পারে, হ্যাঁ, এদিকেও যেতে পারতো, তাই না? হুম, এদিকে গেলে কি হতো? ও ষড়যন্ত্রের মধ্যে চলে আসতো না? হুম, খাবার ষড়যন্ত্রের মধ্যে চলে আসলে এটা ফুসফুসে চলে যেত না? হ্যাঁ, হ্যাঁ, ফুসফুসে এটা অনেক বড় একটা ক্ষতি হতো না? হুম, ফুসফুস তো নষ্ট হয়ে যেত গা খাবার পাইলে। হুম, ঠিক আছে? হুম, হুম, যদিও ছোটখাটো মাঝে মাঝে হয়, ভাত আমাদের নাক দিয়ে আবার বের হয়ে আসে না? হুম, 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 তাহলে ফুসফুসে হঠাৎ হঠাৎ চলে যায়। ঠিক আছে? হুম। কিন্তু বমি হইলে হয় যে। কিন্তু ফুসফুসে নরমালি এটা হইতে পারবে না, তাই তো? আচ্ছা, হুম, ফুসফুসে যদি খাবার যায়, এটা জীবনে আর শ্বাস নিতে পারবি? পারবি না। সেটাই। ঠিক আছে? তার হুম, মানে হুম, এই জিনিসটা কখনো হইতে পারবে না। তার মানে হুম। খাবার যাবে অবশ্যই অন্ননালী দিয়ে। অন্ননালী অন্যনালী দিয়ে, দিয়ে, হ্যাঁ। অন্ননালী দিয়ে কোথায় চলে যাবে? পাকস্থলীতে চলে যাবে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে কেমনে? হুম, কেমনে চাইলে হয় এটা? চাইলে তো ষড়যন্ত্র, আইডেন্টিফাই কেমনে করে? চাইলে তো ষড়যন্ত্রের মধ্যে চলে যেতে পারতো। খাবার কেমনে হ্যাঁ, খেতে হ্যাঁ, যায়? ওর অন্ননালীতে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এটা রিজন হচ্ছে যে, আমি যদি একটু ব্যাক দিই। ওকে, ঠিক আছে? কি হয়? খাবারটা মুখ দিয়ে ঢুকতেছে, খুব ভালো কথা, ঢুকছে না? কই আমার তো চিত্র আগেরটাই দেখা যাচ্ছে। কেন? কি জানি। আমি মুচ্ছি তো, মানে চিত্র এখন আগেরটা আছে, এটাকে এডিট করতেছি আমি। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এ দেখ, খাবারটা মুখ দিয়ে ঢুকছে, আমি মাউস নাড়াচ্ছি, হুম, হুম। দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি। খাবারটা মুখ দিয়ে ঢুকছে, কিন্তু এখানে ষড়যন্ত্রের উপর একটা সুন্দর জিনিস থাকে ঢাকনার মতন, দেখছস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাকে বলা হয় এপিগ্লোটিস। এটাকে কি বলা হয়? এপিগ্লোটিস, এই যে ঢাকনাটাকে কি বলা হয়? এপিগ্লোটিস। এপিগ্লোটিস। যদি এগুলো একটু পরের পড়া, আমি এখন পড়াই দিচ্ছি, ঠিক আছে? ওকে, তখন রিডিং পড়াই চলে যাবো। ওকে। এপিগ্লোটিস। তো এপিগ্লোটিস, এখন কি হয়? খাবারটা যখন এদিক দিয়ে আসে, ওর কিন্তু যাওয়ার কথা আসলে ষড়যন্ত্র দিয়ে, তাই না? ওর পরটা দেখ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এদিকে হ্যাঁ। আসলে কি হয়? এদিকে আসলে এদিকে বাড়ি খায় না? এপিগ্লোটিসের হুম, সাথে। তখন হ্যাঁ, হ্যাঁ। এপিগ্লোটিসটা কি হয়? এপিগ্লোটিসটা বন্ধ হয়ে যায়। এপিগ্লোটিসটা আচ্ছা, পিছনে পড়ে যায়। হ্যাঁ। ঠিক আছে? এই জিনিসটা কি হয়? এখানে চলে আসে। ঠিক আছে? এখানে চলে আসলে হুম, তো খাবার যাওয়ার পথ এখন আছে কোনটায়? অন্যনালী। অন্ননালী। বুঝতে ওকে। পারছি? হ্যাঁ, হ্যাঁ। ওকে। ওকে। তোরা হচ্ছে যে কি, এতদিন কেমিস্ট্রি পড়াইছি তো, হ্যাঁ। তোরা আমার বায়োলজি স্কিল ভুলে গেছিস, তো একটু মনে করে দিচ্ছি। ওকে। তারপর কি? তারপর হচ্ছে কি? ল্যারিংস, ঠিক আছে? হুম, ল্যারিংস মানে কি? ষড়যন্ত্র। তারা একটু কি কি পড়ে আসছি একটু দেখে আসি, নাহলে হিসাব থাকে না। পশ্চাৎ নাসাদন্দ পড়ে আসছি, নাসা গলবিলে পড়ে আসছি, তাই না? হুম, হুম, নাসা গলবিলে পড়ে আসছি, পশ্চাৎ নাসাদন্দ। এখন হচ্ছে ষড়যন্ত্রে আসছি। হুম, ওকে, ষড়যন্ত্র কোথায় থাকে এটাও হুম, দেখাই দিলাম। ঠিক আছে? হুম, হুম, এই যে এটা হচ্ছে নাসা গলবিল, এই নাসা গলবিল এখানে। এরপর হচ্ছে শ্বসন পথ, যদি আর কিছু থাকে এটা হচ্ছে কি? ষড়যন্ত্র। ঠিক আছে? হুম, শ্বসন পথের হুম, পরবর্তী অংশ আর কি। আমাদের হ্যাঁ, চ্যাপ্টারের নাম কি? শ্বসন, মানে শ্বাসক্রিয়া। হ্যাঁ, তো আমরা পড়বো কি? শ্বসন নিয়ে। আমাদের কি এখন হ্যাঁ। অন্ননালীতে যাবো আমরা? না, না। তাহলে এই পথ বাদ। ঠিক আছে? হুম, ওকে, তাহলে এখন আমরা নেক্সট শ্বসন পথের নেক্সট ইয়ে কি? নাসা গলবিলের পর নেক্সট অঙ্গ হচ্ছে ষড়যন্ত্র। ঠিক আছে? সজল। হ্যাঁ, ষড়যন্ত্র। ওকে, ষড়যন্ত্র কি হয়? গঠন হচ্ছে কয়েক টুকরা তরুণাস্থি দিয়ে গঠিত। কয়েক টুকরো কি? তরুণাস্থি দিয়ে গঠিত। তরুণাস্থি। আমি এগুলো সব বুঝাবো, এগুলো বুঝাবো। ঠিক আছে? ওকে, আচ্ছা। কয়েক টুকরা তরুণাস্থি দিয়ে গঠিত। ষড়যন্ত্রের সব থেকে বড় তরুণাস্থি হচ্ছে যে কি? থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড তরুণাস্থিটা কি? থাইরয়েড তরুণাস্থিটা হচ্ছে ষড়যন্ত্রের সব থেকে বড় তরুণাস্থি। ঠিক আছে? হুম, পুরুষে এটি গলার হুম, সামনে উঁচু হয়ে থাকে, একে অ্যাডামস হুম, অ্যাপল বলে। হুম। ঠিক আছে? হ্যাঁ, অ্যাডামস অ্যাপল বলে, হ্যাঁ। একটু দুই লাইন এখন দেখবি,
নরমালি একটা স্যার কি হুম পড়াইতো, নরমালি স্যারটা হুম পড়াবার সময় কি একটু পরে চলে যেত না, এখানে বুঝাবার কিছু আছে, হুম, না, কিন্তু আমি বুঝাবো, ঠিক আছে। ওকে, এই যে চিত্রটা কি দেখতেছস, হ্যাঁ হ্যাঁ, দেখতেছস চিত্রটা, দেখতেছি, ওকে। চিত্রটা হচ্ছে কি, এই যে আমি যদি অন্য কালার দিই, একটু অংশ দিয়ে, একটু অংশ হচ্ছে কি, এই যে একটু অংশ হচ্ছে যে ষড়যন্ত্র, ঠিক আছে। হুম ষড়যন্ত্র দেখতে কেমন এটাও দেখাই দিলাম, ঠিক আছে। হুম এটা ষড়যন্ত্র, হুম ষড়যন্ত্র হচ্ছে হুম, অনেকগুলো তরুণাস্তি দিয়ে গঠিত, তরুণাস্তির ইংলিশ নাম কি, এটা এটা জানে কি রাখা, এটা জেনে রাখা ভালো, মানে এটা এটা নিয়ে আসে মাঝে মাঝে এমসিকিউতে ইংলিশে আসে, কার্টিলেজ, কার্টিলেজ মানে কি, তরুণাস্থি। তরুণ আসছে, তো আমরা একটু আগেই বলছি কি অনেকগুলো তরুণাস্থি দিয়ে গঠিত, তাই না, হ্যাঁ, ওকে। তিন ধরনের তরুণাস্থি দিয়ে গঠিত, কয় ধরনের, তিন ধরনের, তিন ধরনের তরু নাস্তি নিয়ে গঠিত, তিন ধরনের তরুণাস্থি দিয়ে গঠিত, তিন ধরনের তরুণাস্থি দিয়ে গঠিত মানে কি, মানে তিনটা তরুণাস্থি দিয়ে গঠিত, তিন ধরনের, তিন টাইপের আর হুম কি, হ্যাঁ। হুম হুম কিন্তু এই তিন টাইপের তরুণাস্থি আবার অনেকগুলো আছে, ঠিক আছে, ওকে। হুম, তাইলে তিন ধরনের তরুণাস্থি দিয়ে গঠিত, এটা একটা ছন্দ দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, প্রথমে ছন্দ না শিখাই, প্রথমে কি কি দিয়ে গঠিত আমি এটা লিখে দিই, তারপর ছন্দ, হুম, ঠিক আছে। আচ্ছা, একটা তো একটু আগে বলছো থাইরয়েড, হ্যাঁ, তারপর হচ্ছে দুই কি, দুই হচ্ছে যে ক্রাইকয়েড, দুই কি, ক্রাইকয়েড, টাইকয়েড, ক্রাইকয়েড, তিন কি, তিন হচ্ছে যে তার আমি তো লিখছি, আচ্ছা এরিওয়েড, ঠিক আছে। হুম আমি ভুলে গেছি বলতে, আবার ছন্দ বলছি আর মনে পড়ছে আর কি, ঠিক আছে। ছন্দটা হচ্ছে কি, হুম এটা হচ্ছে যে, এটা কিভাবে মনে রাখবি, থাই ক্রাই হুম, অ্যারি, এটা জাস্ট এরকম, থাই ক্রাই টাইরি, অ্যারি, ঠিক আছে। হুম তবে বানানের খেয়াল হুম রাখিস, ক্রাই কিন্তু কয়েট, বাকিগুলোতে ওয়েট, ঠিক আছে, হুম হুম হুম, ওকে। থাই ক্রাই অ্যারি, এখান থেকে সব থেকে বড় তুলনাস্তি কোনটা, একটু আগে বলছি, থাইরয়েড, থাইরয়েড, এই যে দেখতেছস, হুম হুম, এটা কি, এটা হচ্ছে থাইরয়েড, থাইরয়েড, এটা হচ্ছে থাইরয়েড হুম তুলনাস্তি, দেখেই তো বুঝছো এটা সব থেকে বড়, হ্যাঁ। হুম হুম এটাকে থাইরয়েড হুম, তুলনাস্তি কেন বলা হয়, এটাকে থাইরয়েড তুলনাস্তি এই কারণে বলা হয়, আমাদের যে থাইরয়েড গ্রন্থিটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এই গ্রন্থিটা কোথায় থাকে, এই থাইরয়েড তরুণাস্থির ভিতর জানি, থাকে, ঠিক আছে। বুঝছি, তার মানে হুম এখানে কি থাকে, এই তরুণাস্থির ভিতরে, এ তরুণাস্থির ভিতরে হুম, কি থাকে, থাইরয়েড গ্রন্থি থাকে, থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি থাকে, বুঝতে পারছি, হ্যাঁ, ওকে। এটাও বুঝলি, ওকে, তরুণাস্থি গুলো হুম কিভাবে থাকে এটাও বলে দিই, একটা হুম তরুণাস্থির উপর আরেকটা তরুণাস্থি এভাবে 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 থাকে, ঠিক আছে, এরকম। হুম এটা এটা এখানে চিত্র বোঝা যাচ্ছে না, বাট আমি বুঝাই দিছি, হুম মেডিকেলে পড়লে ভালো করতাম নাকি, হুম, আচ্ছা। তাহলে একটু গেল, সব হুম, সব বুঝাই দেওয়া আছে কিনা বলি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আরেকটা ওয়ার্ড আছে এখানে, অ্যাডামস অ্যাপল বলে, ঠিক আছে, এটা ছোটবেলা থেকে পড়ে হুম, আসছিস না, অ্যাডামস অ্যাপল বলে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডামস অ্যাপল জিনিসটা কি, ওই যে আমাদের ছেলেদের ক্ষেত্রে এটা বেশি ভালো করে বোঝা যায়, গলাটা ছেলেদেরটাই বোঝা যায়, এই যে এরকম হুম, ফুলা, এ- হ্যাঁ হ্যাঁ, এটা যদি মাথা হয় একটা ছেলের, হ্যাঁ এরকম হ্যাঁ, ওর গলাটা এদিক দিয়ে একটু ফুলা, ফুলা থাকে, হ্যাঁ কেন হ্যাঁ, থাকে, হ্যাঁ, এই ফুলাটা এই জায়গা হচ্ছে থাইরয়েড তরুণাস্থিটা অবস্থান করে আর কি, ঠিক আছে। হুম হুম এখন প্রশ্ন হুম, হচ্ছে এটার নাম কেন অ্যাডামস অ্যাপল বলছে, হ্যাঁ, এটা হচ্ছে মুসলিম ধর্মের একটা কাহিনী, যে হযরত আদম আছে না, এ হচ্ছে হুম কি, যখন স্বর্গে ছিল আর কি, বেহেশতে ছিল, হুম তখন হচ্ছে কি আল্লাহকে বলছে কি দুনিয়া যা ইচ্ছা খাইতে পারবে, এখানে ফলমূল যা আছে, ঠিক আছে। হুম তো শুধু হুম একটা ফল খেতে মানা করছিল, এটা হচ্ছে গুম গুম ফল নাকি কি একটা, নামটা ভুলে গেছি। হুম হুম, তো এই গুম গুম ফল কিন্তু ও কি করছে, ওর শয়তান লাড়া দিছে, তো শয়তান লাড়া হুম দেওয়ার পর কি, ও ফলটা খাইছে, হুম, যেটা মানা করছিল অলরেডি, ঠিক আছে। হুম হুম খাওয়ার পর কি হুম, হয়েছে, ওর ওখানে গলায় এখানে এসে আটকে গেছে, ঠিক আছে। ও আটকে আচ্ছা, যাওয়ার পর হ্যাঁ, এই গলার এই গঠনটাকে কি বলছে, অ্যাডাম স্যাপল বলছে, কে বলছে, বুঝছি, এটা আবার খ্রিস্টানরা বলছে নামটা, ঠিক আছে। হুম নামটা হুম, কে দিছে, খ্রিস্টানরা। ঠিক আম- আছে, খ্রিস্টানদেরও সেম কাহিনী একটা আছে, ঠিক আছে। কি বলো, হুম। ওমা,
অদ্ভুত তো। কিন্তু এটা আসলে ছেলেদেরই হয় কেন? ছেলেদের সবারই হয়, ছেলেদেরটা ভালো করে দেখা যায় যে, ঠিক আছে? এটা কেন দেখা যায়? শুধু কারণ মেয়েদেরটা দেখা যায় না কেন? কারণ ছেলেদের থাইরয়েড তরুণাস্থিটা একটু বড় হয় ও আচ্ছা, গঠনগতভাবে, ঠিক আছে? বুঝছি, বুঝছি। হুম। আর আমি একটু পানি খেয়ে নিই। ওকে। তারপর কি বলছে? এপিগ্লোটিস একটু আগে বুঝে আসছি না? হ্যাঁ, হ্যাঁ। এপিগ্লোটিস কি? একেও উপজিহ্বা বলা হয়, ঠিক আছে? এটা হুম, কি খাদ্য হুম। কণাকে ষড়যন্ত্রে প্রবেশ করতে বাধা দেয়। আমি কেমনে কেমনে বাধা হুম, দেয় এটাও বুঝিয়ে দিয়ে আসছি, পর্দাটা। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তারপর ভোকাল কর্ড, এখানে বুঝার কিছু আছে, ঠিক আছে? ভোকাল হুম, কর্ড, ওকে। কি বলে ভোকাল কর্ড? মিউকাস আবরণী ও স্থিতিস্থাপক গুণসম্পন্ন 6টি ষড়যন্ত্র বা ভোকাল কর্ড থাকে। আচ্ছা, ষড়যন্ত্রের ভিতরে প্রাচীরে, ঠিক আছে? হুম, কিসের প্রাচীরে? হুম। ষড়যন্ত্রের। ষড়যন্ত্রের ষড়যন্ত্রের ভিতরে প্রাচীরে। তোরা ভুলে যাবি দেখে আমি সব আবার লিখেও দিচ্ছি, যা মুখে বলতেছি। ভিতরে প্রাচীরে হ্যাঁ, কি থাকে? ভিতরে প্রাচীর হচ্ছে মিউকাস আবরণী থাকে, মানে ভিতরে প্রাচীরটা হচ্ছে মিউকাস আবরণী, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে কি মিউকাস আবরণী। মিউকাস কি করে একটু আগে বলে আসছি, ঠিক আছে? দুনিয়া সব হুম, মিউকাস কিন্তু সেম কাজই করে, ঠিক আছে? হুম। কি করে? বাতাসকে সিক্ত করে, হ্যাঁ, হ্যাঁ, একটু আগে বলছি না? হ্যাঁ, হ্যাঁ। ওকে, মিউকাস আবরণী ও, প্লাস ওখানে কি থাকে? ওখানে থাকে কি 6টা কোথায়? সৌররজ্জু থাকে, ঠিক আছে? হুম, সরোরজ্জু থাকে আর কি, ঠিক আছে? হুম, হুম। সরোরজ্জু থাকে। সরোরজ্জুটা কি? গিটারের তার দেখছোস? হ্যাঁ, এই গিটারের তারগুলা একটা তার না? হ্যাঁ, এটা যদি আঙ্গুল দিয়ে একটু নাড়ায় দেয় টুং করে আওয়াজ করবে না? হ্যাঁ। তো সরোরজ্জু গুলা দেখতে এরকম 6টা, ঠিক আছে? ও, এগুলাকে কি হুম, বলা হয়? ভোকাল কর্ড বলা হয়। কয়টা হয়েছে? 1 2 হুম, 3 4 5 4 5 6, ঠিক আছে? কি বলা হয়? হুম। ভোকাল ভোকাল কর্ড, কর্ড বা ভোকাল স্বরযন্ত্র। কর্ড। এই আমরা যে বাতাস গ্রহণ করতেছি, ত্যাগ করতেছি, হ্যাঁ? হ্যাঁ, বাতাস গ্রহণ হুম, ত্যাগ করলে এই গিটার এই তারগুলা কি নড়ে নড়ে যায় না? নড়ে যায় না? হুম, এই নড়ে হুম। গেলে আমাদের কি স্বর উৎপন্ন হয়, বুঝছি। ঠিক আছে? হুম, বুঝতে পারছি আমি? হ্যাঁ, তো সেই জন্য আমরা কথা বলতে পারি। এই যে কথা বললে বাতাস যাচ্ছে আসতেছে, ভিতরে যাচ্ছে আসতেছে। হুম, হুম, ওকে। তাহলে কাজ কি? ষড়যন্ত্রের মেইন কাজ কি? শব্দ সৃষ্টি করা। হুম, বুঝতে পারছি আশা করি। হুম, হুম। তারপরে হচ্ছে কি? একটু তো এটাতে পড়াইছি না? হ্যাঁ, নোটিস পড়াইছি, তারপর হচ্ছে আর কি চাই? আচ্ছা, এখন হচ্ছে যে এটা হচ্ছে ষড়যন্ত্র। একটু পর্যন্ত ষড়যন্ত্র। এই যে একটু হ্যাঁ, পর্যন্ত ষড়যন্ত্র, ওকে। ঠিক আছে? একটুকি নিচে দেখছো একটা পাইপের মতন অংশ তৈরি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। এটাকে কি বলা হয়? ট্রাকিয়া। এটাকে কি বলা হয়? ট্রাকিয়া। হুম, বুঝতে পারছি এটাকে কি বলা হয়? হ্যাঁ, ট্রাকিয়া। ট্রাকিয়া। তো ট্রাকিয়া নিয়ে এখন আমাদের পড়ালেখা করতে হবে। তার মানে শ্বসন পথের এর পরের অংশ কি? ট্রাকিয়া। ট্রাকিয়া। ট্রাকিয়া কি? প্রথমে ট্রাকিয়া নিয়ে কিছু পড়ি, ঠিক আছে? প্রথমে পরিচয় হয়ে নি, পরিচয় হওয়ার পর হচ্ছে ওকে নিয়ে ডিটেলস জানবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, হুম। শ্বাসনালী বা ট্রাকিয়া। শরথলির পর থেকে, শরথলির আরেক নাম কি? দেখি বল, বুদ্ধি করে বল। ইয়ে, কি জানি? ওই যে ষড়যন্ত্র। ষড়যন্ত্র, এটা তো বেসিক, হুম, ঠিক আছে? হুম, হুম, ট্রাকিয়া তো ষড়যন্ত্রের পর থেকে শুরু হবে, একটু আগে তো হুম, হুম। ষড়যন্ত্র পর থেকে তো শুরু হয়েছে। যেটা ষড়যন্ত্র আর কি, আমি ষড়যন্ত্রে লিখছি, ঠিক আছে? ষড়যন্ত্রের আরেক নাম, হুম, আচ্ছা এভাবে লিখে দিই, ঠিক আছে? ওকে, পর থেকে হুম। পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা। কশেরুকা মানে কি দেখি বলতো? যদি আমি হাড্ডি চ্যাপ্টারটা পড়াইনি, তাও বলতেছি কশেরুকা মানে কি দেখি বল। দাঁড়াও। বক্ষদেশীয় কশেরুকা, ঠিক আছে? ওই যে হুম, কশেরুকা মানে ওই যে হাড্ডি না যেগুলো মানে ইয়ে করে থাকে কি করে থাকে? বক্ষ দেশের মধ্যে এই যে এই তো ওকে ঘিরে থাকে না এই যে বুকটাকে। এটা তো পাঁজর, ওটার কথা। রিবস। আচ্ছা, এটা তো পাঁচ। বক্ষদেশীয় মানে, কশেরুকা। বক্ষদেশীয় মানে এটা আবার ভাবিস না যে কি বুকের কোনো অংশ। কশেরুকা মানে কি? কশেরুকা মানে হচ্ছে মেরুদণ্ডের অংশ, ঠিক আছে? মেরুদণ্ডের হ্যাঁ, গাঠনিক হ্যাঁ। একক। কশেরুকা মানে কি? আমি চিত্র এঁকে বুঝাই দিচ্ছি। মেরুদণ্ডের গঠনিক একক, যদি এটা এই চ্যাপ্টারের না, হাড্ডি চ্যাপ্টারের, ঠিক আছে?
হুম, গাঠনিক হুম, একক। ওকে, মেরুদণ্ডের গাঠনিক একক। হুম, মেরুদণ্ড কিভাবে গঠিত হয়? এভাবে না? এটা আমাদের পিঠের হ্যাঁ, পিঠের অংশ না? পিঠের হ্যাঁ, পিঠের হাড্ডিটা। হ্যাঁ, হ্যাঁ। এই যে এরকম ওই প্রতিটা অংশ হচ্ছে কি ফুল, এটা হচ্ছে ধর আমি ছোট করে আঁকছি আর কি, ঠিক আছে? হুম, হুম, এটা কি হুম, মেরুদণ্ড, এরকম মেরুদণ্ড না? এটা হচ্ছে মেরুদণ্ড। হুম। আর এটা হচ্ছে কি কশেরুকা। আচ্ছা বুঝছি। কশেরুকা, ঠিক আছে? 26টা কশেরুকা নিয়ে মেরুদণ্ড গঠিত হয়, গঠিত হয়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এটাই পড়ছিলাম। এটাই চিন্তা করতেছিলাম। ওকে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কশেরুকা। হুম, বক্ষদেশী কশেরুকা মানে কি? বক্ষদেশী হচ্ছে আমি যদি মানুষের চিত্র আঁকি, ঠিক আছে? এটা হুম, ধর একটা মানুষ, ওর চুলগুলা হুম। খাড়া, ঠিক আছে? ওকে। ও হুম, খুব ও খুব হ্যাপি, ঠিক আছে? ওকে। হুম, এটা ওর গলা, ওকে। এটা ওর হাত, হুম, এটা হচ্ছে ওর বুকের অংশ পর্যন্ত, ঠিক আছে? একটু ধর একটু হুম। হয়ে গেছে, চিত্রটা অনেক ভুল, ঠিক আছে? বুকের একটু সমস্যা অংশ নেই। পর্যন্ত, এখানে তোর ওর হার্ট আছে আর কি, ঠিক আছে? হুম, হুম, মেরুদণ্ড শুরু থেকে এখান থেকে না? এই যে এটা ধর একটা হুম, হুম, কশেরুকা, এটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা, হুম। এটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা। আমি একটু এসে থামছি কেন বলতো? এখানে হার্ট আছে এজন্য। না, না ফুসফুস? কি বলছে, পঞ্চম বক্ষদেশী কশেরুকা, ও আচ্ছা। ঠিক আছে? পঞ্চম এই 5 নাম্বার কশেরুকাতে গিয়ে এই যে এই অঞ্চলটা আছে না বুকের, হুম, এই বুকের এই অঞ্চল মেরুদণ্ড, কিন্তু এই যে কশেরুকা গুলা কিন্তু পিঠে আছে, যে আমি চিত্র হুম, হুম। পিছনে তো আর দেখাইতে পারবো না, আমি কি 3D স্ট্রাকচার দেখাইতে পারবো? পারবো না। না, না। কশেরুকা কিন্তু পিছনে আছে, ঠিক আছে? হুম, তো 5 নাম্বার হুম। কশেরুকার বুকের যে অঞ্চলটা পড়ে, 5 নাম্বার কশেরুকা হতে এই যে বুকের এই অঞ্চলটা করছে না, আমি দাগ করে দিছি এই যে, কোথায়? এই যে আমি এই যে এতক্ষণ কালার করতেছি, এটা কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই অঞ্চলে বসছে না, বুকের এই অঞ্চলটা পঞ্চম হুম, বক্ষদেশী হুম, কশেরুকা, পঞ্চম হুম, হুম। কশেরুকায় বসছে না? এই অঞ্চলে হ্যাঁ, কি থাকে? এই অঞ্চল পর্যন্ত হচ্ছে ট্রাকিয়া থাকে। আচ্ছা। বুঝতে পারছি আমি? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এই যে শরথলীর পর থেকে পঞ্চম বক্ষদেশী কশেরুকা পর্যন্ত বিস্তৃত। হুম, আকৃতি কেমন? এই যে তার মানে গলা থেকে ষড়যন্ত্র থেকে শুরু হলে আকৃতিটা হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসে, ঠিক আছে? ওকে। ব্যাস হুম, হচ্ছে কত? 2 থেকে 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, এগুলো ফিল করতে হবে। হুম, ধর এটা ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়ার হুম, ব্যাস হুম, বলছে, ব্যাস মানে কি এখান থেকে একটু, তাই না? হুম, ব্যাসার্ধ বললে এটার অর্ধেক হইতো, এটার অর্ধেক হইতো, কিন্তু ব্যাস হুম, বলছে মানে হুম, কি হুম, পুরাটা। 2 থেকে 2.5 সেন্টিমিটার। আর গঠনটা কেমন? গঠনটা হচ্ছে হচ্ছে 15 থেকে 20টা তরুণাস্থি নির্মিত, ঠিক আছে? হুম, মানে ট্রাকিও হুম, তরুণাস্থি দিয়েই গঠিত, ষড়যন্ত্রের মতন, হুম, ঠিক আছে? হুম, হুম। এই তরুণাস্থিগুলো দেখতে কেমন? সি আকৃতির মতন। হুম, আচ্ছা, এরকম গোলাকার না, আচ্ছা। কি হবে? সি আকৃতির মতন, শিওর এরকম কোথায় এটা? এরকম। তার মানে ট্রাকিয়া দেখতে কেমন? ট্রাকিয়া দেখতে হচ্ছে যে, বুঝতে পারছি? কোথায় আঁকছো? এই যে উপরে, এই যে এই যে আচ্ছা, হুম, পাইপ হয়েছে কিনা বল, পাইপ হয়েছে? হুম, হুম, হুম। পাইপ হয়েছে না? এই যে একটা হ্যাঁ, তরুণাস্থির উপর আরেকটা তরুণাস্থি, আরেকটা তরুণাস্থির নিচে আরেকটা তরুণাস্থি, এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এরকম মোট কয়টা তরুণাস্থি? 15 থেকে 20টা তরুণাস্থি। ঠিক আছে। সবগুলো দেখতে সি আকৃতির মতন না? হুম, হুম, হুম। এটাই। আর ট্রাকের অন্তঃপ্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস আবরণী থাকে। এই সিলিয়াযুক্ত মিউকাস আবরণী আর বুঝাইতে হবে? না। একটু আগে বুঝে আসছি, তাই না? হুম, হুম, ওকে, আচ্ছা একটা কথা সবসময় মনে রাখবি, হুম। সিলিয়াযুক্ত মিউকাস আবরণী, সিলিয়ার কাজ কি? ধুলাবালি আটকায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিউকাসের কাজ কি? সিক্ত করে বাতাস। হ্যাঁ, হ্যাঁ। শ্বসন পথের সম্পূর্ণ অঞ্চলে এগুলো থাকবে। আচ্ছা। ধুলাবালি ফাইনালি ছাকবে কখন? যতক্ষণ ফুসফুসে আসতেছে না ততক্ষণ ছাকতে থাকবে ধুলাবালি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সিলিয়ার হ্যাঁ। কাজ কি? ধুলাবালি ছাকা। হুম, বুঝতে পারছি আমি? হ্যাঁ, তার মানে শোষণ পথে সব জায়গায় কি লাগাই দিবি? এই যে সিলিয়া যুক্ত কোষ আছে এটা, ঠিক আছে, মিউকাস হ্যাঁ। মিউকাস। তারপর কি ট্রাকি হচ্ছে একটু পর্যন্ত, এই যে ট্রাকি একটু শেষ, হুম, তাই না? হুম, হুম, হুম। দেখছিস তোকে পড়ানোর আগে ওইগুলো আবার সেট করতে, সেজন্য বলছি হ্যাঁ, 12টা বাজে। এগুলো যদি আমি এখন ঠিক চিত্র আছে। একটা বুঝাইতাম অনেক সময় যেত না? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে ট্রাকিয়ার পর ট্রাকিয়ার 2 অংশে ভাগ হয়ে গেছে, দেখছস? হুম, এই 2 অংশকে প্রতিটাকে এক বচনে কি বলা হয়? ব্রঙ্কাই, ঠিক আছে? হ্যাঁ। এটা একটা ব্রঙ্কাই, এটা একটা ব্রঙ্কাই।
হুম। বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে মেইন পড়া শুরু। ওকে। আচ্ছা, ফুসফুস কি? ফুসফুস ২ টা না? হুম। ফুসফুস কয়টা থাকে? ২ টা থাকে। কয়টা থাকে? ২ টা। ২ টা থাকে। তারপর হচ্ছে কি? দেখতে কেমন? গোলাপি, হালকা গোলাপি। ওকে। বাম ফুসফুস, ডান ফুসফুস ২ টা যেহেতু থাকবে অবশ্যই বাম ফুসফুস, ডান ফুসফুস। হুম, হুম। দেখি তোকে আমি একটা জিনিস শিখাইছিলাম। তুই যদি কখনো বলো। ফুসফুসের চিত্র আঁকস, ঠিক আছে? তোর এটা একটা ফুসফুস, হুম। এটা একটা ফুসফুস। কথার কথা। তোকে ওকে, যদি ১০০। এই যে হ্যাঁ। এখানে যদি চিত্রের মধ্যে হুম। দেখ, তুই কোনটাকে ডান ফুসফুস বলবি, কোনটাকে বাম ফুসফুস বলবি চিত্রের মধ্যে এটাকে, এই ২ টার মধ্যে? যেটা আমার বামে আছে সেটা খাতার ডানে। আর যেটা আমার ডানে আছে সেটা খাতার বামে। ভেরি গুড। তার মানে এইটা আছে কোথায়? তোর তোর হাতের বামে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তার তার মানে মানে এটা ডান। তার মানে এটা ডান। হুম। চিত্র অনুযায়ী এটা ডান। ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ। তার মানে কি হবে? এটা বাম। যেটা এটা হাতের বাম। ডান পাশে আছে। চিত্র অনুযায়ী এটা বাম। হুম। ওকে। তার মানে বাম ফুসফুস, ডান ফুসফুস। ঠিক আছে? বাম ফুসফুস হ্যাঁ। হচ্ছে কি? বাম ফুসফুস হচ্ছে আবার ২ টা লোব দিয়ে গঠিত। ঠিক আছে? আমি এগুলো চিত্র হুম, দেখাবো। ঠিক আছে? ২ হুম। টা লোব দিয়ে গঠিত। ও ওজন কত? ৫৬৫ গ্রাম। আচ্ছা, হুম, এখানে ডান ফুসফুসেরটা মিসিং গেছে। ঠিক আছে? আমি ডান হুম। ফুসফুসেরটাও লিখে দিই। এদিকে তো ওকে। ডান ফুসফুস। ডান ফুসফুস মিসিং গেছে। ডান ফুসফুস। ওকে? ডান হুম। ফুসফুস ২ টা আবার সেম না কিন্তু। ঠিক আছে? ওকে। ডান ফুসফুসের হুম। লোব কয়টা? ডান ফুসফুসের লোব হচ্ছে ৩ টা। কয়টা? লোভ কি? লোব হুম, ৩ টা। লোব কি আমি বলবো। ঠিক আছে? লোব হচ্ছে ৩ টা। লোব হচ্ছে খন্ড। আচ্ছা। ৩ টা খন্ড নিয়ে হচ্ছে ডান ফুসফুস আর ২ টা খন্ড নিয়ে হচ্ছে কি? বাম ফুসফুস। হুম। আর ডান ফুসফুস যেহেতু ৩ টা খন্ড নিয়ে গঠিত, তার মানে ডান ফুসফুসের ওজন বাম ফুসফুস থেকে একটু বেশি হবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওজন হচ্ছে কত? ৬২৫ গ্রাম। ঠিক আছে? কত? হ্যাঁ, ৬২৫ গ্রাম। ৬২৫। ঐচ্ছিক পেশি সংখ্যা মানে বাম ফুসফুসের পেশি সংখ্যা এটা মুখস্থ ৬৫৬। ঠিক আছে? ওকে। আর ডান হুম। ফুসফুসেরটা আমার মনে নেই, এটা বই দেখলে পারবি। ঠিক আছে? হুম, আর বইতে যদি না থাকে, ঐচ্ছিক পেশি সংখ্যা নরমালি আসে না এমসিকিউ তে। এগুলাই আসে। ঠিক আছে। দেখ, বাম ফুসফুসে ওকে। ২ টা লোক না, মানে ২ টা খন্ড না? হ্যাঁ। ২ টা খন্ড আবার ৮ টা সেগমেন্টে বিভক্ত। ঠিক আছে? ওকে। আর ডান ফুসফুসের যেহেতু খন্ড কয়টা? ৩ টা। হ্যাঁ? হুম, তার মানে সেগমেন্টও হুম, বেশি হবে। হুম। হ্যাঁ, হ্যাঁ, বেশি হবে। বেশি সেগমেন্ট হচ্ছে কয়টা? সেগমেন্ট হচ্ছে ১০ টা। সেগমেন্ট কয়টা? ১০ টা। ১০ টা। বুঝতে পারছি? হুম। ওকে। দাঁড়া, এগুলা আমি একটু বুঝিয়ে দিই। এই যে, হুম। এটা কি? দেখে বলতো, চিত্র দেখে বলতো এটা ডান না বাম? এটা ডান। এটা ডান। দেখ তো কয়টা লোক? হুম, ৩ টা বলছি না? হুম, ১, ২, ৩। হইছে? হুম, ৩ টা লোক। হুম। আর বাম ফুসফুস কয়টা বলছি? ২ টা লোক। ১ টা, ২ টা। ২ টা। ঠিক আছে? এটা কালারটা ভিন্ন হুম, হইছে বলে আবার কি ভাবিস না যে কি ৩ টা। ঠিক আছে? ২ টা। ঠিক আছে। ওকে। ওকে, ২ টা লোক দিয়ে গঠিত। এখন ২ টা লোক মানে এই যে দেখ, আমরা আবার কি বলছিলাম? ৩ টা খন্ড আবার ১০ টা সেগমেন্টে বিভক্ত, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আবার প্রতিটা খন্ড কিন্তু ১০ টা সেগমেন্টে বিভক্ত নয়। মানে ৩ টা খন্ড মোট যতটা সেগমেন্টে বিভক্ত মোট হচ্ছে ১০ টা। ৩ টা সেগমেন্ট মিলে। হুম, মানে ৩ টা হুম, সেগমেন্ট বলতেছি। ৩ টা লোক মিলে। ঠিক আছে? ৩ টা লোক হুম। মোট যতটা খন্ডে বিভক্ত মোট হচ্ছে কত? ১০। ১০ টা, তো হ্যাঁ। এটাকে কি বলা হয়? ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। ঠিক আছে? ১০ টা। হুম, আর হুম। যেটা ইয়ার ক্ষেত্রে কত? বাম আ ফুসফুসের ক্ষেত্রে ৮ টা। ৮ টা কি? ও যে ২ টা খন্ড, এই খন্ডটা আবার ৮ টা বিভক্ত না। ঠিক আছে? ধর এই হুম, খন্ডটা হচ্ছে কত? ৪ টা। ১ টা, হুম, ২ টা, ৩ টা, ৪ টা খন্ডে বিভক্ত ধর। ৪ টা সেগমেন্টে বিভক্ত। ঠিক আছে? হুম, হুম। তাহলে ওইটা কত হবে? ওইটা ৬। ওইটা ৪ হবে না? বাম বাম ৪ বামের কথা হবে। বামের কথা বলতেছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ৪ ২, হবে। ৩, ৪। এটা আমি নিজের মতন করে ভাগ করছি আরকি। ঠিক আছে? হুম, হুম, তো একটুক অংশ একটা সেগমেন্ট, একটুক অংশ একটা সেগমেন্ট, একটুক অংশ একটা সেগমেন্ট, একটুক অংশ সেগমেন্ট, একটুক অংশ, মানে মোট ৮ টা। আর ডানের ক্ষেত্রে কত? হুম, হুম। ১০ টা। ১০ টা। ঠিক আছে? বুঝাইতে পারছি আমি?
হ্যাঁ। দেখতে কেমন এটাও দেখছস তো? হ্যাঁ, হ্যাঁ। জীবনে কোনো কিছু আফসোস রাখবো না। ঠিক আছে? ওকে। হুম। তারপর হচ্ছে কি আবরণী। আবরণী হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসে। ওকে। ফুসফুসের আবরণ হচ্ছে আবরণটাকে কি বলা হয়? প্লুরা দ্বিস্তরী। ঠিক আছে? হুম। আবরণটাকে প্লুরা হ্যাঁ, হ্যাঁ। ইয়া বলে না মানে কি বলে প্লুরা দ্বিস্তরী বলে না আবরণটার নাম হচ্ছে ইয়া এটার নাম হচ্ছে প্লুরাল পদ্মা। ঠিক আছে? ওকে। আবরণটার নাম কি প্লুরাল পদ্মা। পদ্মাটা আবার কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর। ২ স্তর। ঠিক আছে? তুই ঝিমাচ্ছস, হ্যাঁ। ঝিমানো যাবে না। ঠিক হ্যাঁ, আছে? আমার অবস্থা বেশি খারাপ। আমি বুঝতেছি। ভয়েস শুনলে বুঝি। কারণ আমার 6:30 বাজে উঠছি। দুপুরে ঘুমাই নাই। সমস্যা নাই। আমি ভার্সিটি গেছি আর ঘুমাইনি। পড়াইতেছি এগুলাই। ঠিক আছে। ঠিক আছে? এটা হ্যাঁ। বুঝতেছ তো মনোযোগ দে। হ্যাঁ, হ্যাঁ। কথা বলতেছি এজন্যই। আমি কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে শেষ করে যাচ্ছি। ঠিক আছে? ওকে। হুম, হুম। তার মানে আবরণ হচ্ছে কত? আবরণটা দ্বিস্তর বিশিষ্ট। হুম। একটা হচ্ছে প্যারাটাল, একটা হচ্ছে ভিসেরাল। সবসময় মনে ভিসেরাল। রাখবে প্যারাটাল কথা আছে প্যারা মানে কি? প্যারাইটাল। ঠিক আছে? মানে বাইরের স্তরটাকে প্যারাটাল বলে। হ্যাঁ? আর আচ্ছা। হুম। ভিসেরাল সবসময় ভিতরে থাকে। ঠিক আছে? আচ্ছা। ভিতে হুম। এই যে ভিতে হচ্ছে ভিতরে আর নতুবা ভিসেরাল। ঠিক আছে? বুঝাতে পারছি? আচ্ছা। হুম, হুম। এই দুই স্তরের মাঝে কি থাকে? একটা রস থাকে জেলির মতন। ঠিক আছে? হুম, এটা কি বলা হুম। হয়? সেরাস ফ্লুইড এটাকে বলে সেরাস ফ্লুইড বা প্লিউরাল রস বিড়াল রস। বা প্লিউরাল রস থাকে। ঠিক আছে? আর এই হুম। প্লিউরাল রসের মধ্যে যদি কোনো প্রদাহ দেখা যায় এটাকে কি বলা হয়? প্লুরোসিস। প্লুরোসি। প্লুরোসিস প্রদাহ মানে কি এটা বুঝিয়ে দিয়েছিলাম আমি। ঠিক আছে? হুম। কোনো একটা জায়গায় মানে ধর এটা একটা জায়গা। এই জায়গায় যদি কোনো কারণে হুম, ফুলে গেছে, হ্যাঁ? ফুলে গেছে একটু। ব্যাকটেরিয়া হ্যাঁ, হ্যাঁ, আক্রমণ হ্যাঁ। করছে, লাল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই দুনিয়ার যত হ্যাঁ, হ্যাঁ। সমস্যা আছে সব সমস্যাকে কি বলা হয়? প্রদাহ বলা হয়। ঠিক আছে? ও বলা হয়। হ্যাঁ। ওকে। আচ্ছা আমি এই জিনিসটা একটু বুঝে আসি। ঠিক আছে? যা, যা পড়ছি। হুম। ওকে। বলছি না বাদ যাবে না একটি শিশু। হুম। তাইলে এ দেখ এটা হচ্ছে ফুসফুস। হ্যাঁ। ঠিক আছে? তাহলে হুম। ফুসফুসের সাথে এই যে, যে পর্দাটা লাগিয়ে আছে সবুজ কালার দেখছস? এই যে আমি যেইটার উপর লাল হ্যাঁ, হ্যাঁ। কালি আঁকছি। এটা কি? হ্যাঁ। যেহেতু ফুসফুসের সাথে লেগে আছে এটা ভিতরের স্তর না পর্দার? হ্যাঁ। এটাকে কি হ্যাঁ। বলা হয়? ভিসেরাল। ঠিক আছে? ভিসেরাল। এই যে হুম, বাইরে হুম। নীল কালার পর্দাটা দেখতেছস? নীল কালার? পেরিটাল। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে পর্দা। মানে পর্দাটা দেখতে হুম। নরমালি এরকম আরকি। দ্বিস্তরী। আচ্ছা। এটা একটা স্তর, এটা হুম। একটা স্তর। বুঝতে পারছি? ওকে। হ্যাঁ, হ্যাঁ। ভিতরের স্তরটাকে কি বলা হয়? ভিসেরাল। বাইরের স্তরটাকে কি বলা হয়? প্যারাটাল। পেরিটাল। হ্যাঁ। তো নীল কালার এটা হচ্ছে প্যারাটাল। জিওরাল। ঠিক আছে? হ্যাঁ। ওকে। হুম। তাহলে এই দুই স্তরের মাঝখানে একটা সাদা কালার অংশ দেখতেছস? হ্যাঁ, হ্যাঁ। এটা এখানে রস থাকে এটাকে বলে কি বলে? প্লুরাল সেরাস রস। প্লুরাল রস বা সেরাস ফ্লুইড। আমি বেশিরভাগ সেরাস ফ্লুইড বলতাম তো সেজন্য আমার মুখ থেকে খালি এটা আচ্ছা। বের হচ্ছে। ঠিক আছে? হুম, হুম। ওকে। ওকে। মানে পড়াবার আগে যে কত কষ্ট করে কালেক্ট করছি। সরি, দুঃখিত। তারপর হচ্ছে কি প্রিভিয়াস কোথায় আসছিলাম? এটেক। ওকে। তারপর হচ্ছে কি এবার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? হুম। আজমল স্যারের বইতে ২ টা কথাই লেখা আছে। আমরা নরমালি জুলজির হুম। কোন বই ফলো করি? আজমল স্যারের বই ফলো করি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আজমল স্যার কোনটা? ওই যে বাঘের ছবি যেটা দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জুলজির ক্ষেত্রে এটা। আমি তো সবসময় বলি এরা মানে আবাল টাইপ। হুম। ঠিক না? ২ হ্যাঁ, টা কথা বলছো লেখা আছে। আগেও। ঠিক আছে? হ্যাঁ, একজনের নাম তো আসলে আবাল। দেখি বল হ্যাঁ। কার নাম আবাল? আবুল হাসান। আবুল হাসান। এটা আসলে আবুল। হুম, হুম। আমি প্রমাণ করে দিয়েছিলাম না? হ্যাঁ। আচ্ছা। তাহলে লোবেল হলো ফুসফুসের কার্যকরী একক। এটা এক কথা লিখছে হুম। এটা। ১ম এ লিখছে কি লোবেল হলো কি? ফুসফুসের কার্যকরী একক। কার্যকরী একক। আবার হ্যাঁ। একটু পরে তার বইতে কি লেখা আছে? অ্যালভিওলাস। অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক। ঠিক আছে? হুম। এখন তুই কোনটা হ্যাঁ, লিখবি? তুই কোনটা লিখবি? হ্যাঁ। কোন কারণে যদি কোনটা লিখব? এমসিকিউ তে আসে যে ফুসফুসের কার্যকরী একক কোনটি? হুম? হুম, তুই হুম। অবভিয়াসলি লিখবি অ্যালভিওলাস। আচ্ছা, ঠিক আছে? যে কারণ হায়ার লেভেলে যত বই আছে সবগুলোতে অ্যালভিওলাস লেখা। ঠিক আছে। বুঝতে পারছি আমি? হ্যাঁ, হ্যাঁ। ওকে। ওকে, একটু দাঁড়া। ওকে। কি পড়াবো আগে এটা মাথায় আনতে হবে তো। হুম, হুম।
আচ্ছা, ওকে। সংখ্যা হচ্ছে বক্ষ গহ্বরের দুই পাশে দুইটা থাকে, ঠিক আছে? হুম, এই এতক্ষণ হুম। যা পড়ে আসে আর কি। প্লুরাল নাউন হ্যাঁ, হ্যাঁ। নিঃস্বরী আবরণ থাকে। ফুসফুস এ কিসের? বুঝতে পারলাম। এ কিসের? ফুসফুসের। হুম। ফুসফুস। পড়ে আসেনি এগুলা? হ্যাঁ, হ্যাঁ। বায়ুস্তরকে প্যারাইটাল, ভিতরস্তরকে ভিসেরাল স্তর বলে। স্তর দুটির মাঝে অবস্থিত স্ট্রাটোস্ফিয়ার থাকে। পড়িনি যেটা? হুম, দেখছো আমি যতটুকু পারছি এমসিকিউ নিয়ে আমি ট্রাই করছি। ঠিক আছে? হুম, হুম, এগুলো বইতে কিভাবে লাগে? একটা একটা লাইনের পর একটা লাইন লেখা, তাই না? কিন্তু হুম, আমি হুম। একটা চার্টে নিয়ে আসা। ঠিক আছে? হ্যাঁ, চার্টে নিয়ে আসা না, আমি এই বইটা পড়ছিলাম সেজন্য। ঠিক আছে? এটা কোন কোচিং ঠিক সেন্টার থেকে আছে। পাইছিলাম নিজেও জানি না। ওকে, ঠিক আছে? ঠিক আছে। ওটা মোটামুটি সেকেন্ড টাইম যখন অ্যাডমিশন দিছিলাম তখন এবার সাজানো ছিল। ও ঠিক আছে। ঠিক আছে? 2 ফুসফুস মিলে এটার ওজন কত হয়? 2.9 পাউন্ড। 2.9 পাউন্ড। তারপর হচ্ছে হাইলাম। হাইলামটাও বুঝিয়ে দিব আমি দাঁড়া। ওকে। প্রতিটা ফুসফুসের যে স্থান দিয়ে ক্রোমনালী মানে ব্রঙ্কাই, ঠিক আছে? হুম। ব্রঙ্কাই কি সেটা তো বুঝাইছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে ট্রাকিয়াটা ২ ভাগে ভাগ হয়ে যায়। এটা একটা ব্রঙ্কাই, হ্যাঁ। এটা একটা ব্রঙ্কাই। ডান হুম। ডানটা কোথায় যায়? ডান ফুসফুসে। বামটা কোথায় যায়? বাম ফুসফুসে যায়। বাম ফুসফুসে। ওকে? এই হুম, ব্রঙ্কাইগুলা এবং রক্তনালী ও রসিকা নালী প্রবেশ করে তাকে হাইলাম বলে। আচ্ছা, হাইলামটা কি একটু বুঝে আসি, ঠিক আছে? হুম, হুম। আমি অনেক কষ্টে চিত্রটা আনলাম নেট থেকে। ওকে। এই যে এটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস, তাই না? এটা ডান ফুসফুস, এটা হ্যাঁ। বাম ফুসফুস। ঠিক কি না? হুম, হুম। এই যে দেখতেছস? হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে হাইলাম। ইভেন রঙ বেরঙের। হাইলাম কিন্তু দেখতে আসলে এরকম। আচ্ছা। আসলে দেখতে এরকম। এই যে সবুজ এত কালার, কালার লাল কালার। কোত্থেকে আসে? কোত্থেকে আসছে এটাও বুঝাবো, ঠিক আছে? দেখ, আচ্ছা। এই হাইলাম দিয়ে ২ টা জিনিস ঢুকে, ২ টা জিনিস বের হয়। ঠিক আছে? হুম, এই হাইলাম দিয়ে কি হয়? হুম, দাঁড়া আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা দিলে ভাল লাগে না। আমার ব্ল্যাক ফেভারিট। ঠিক আছে? হুম, হুম। হাইলাম দিয়ে কি হয়? ২ টা জিনিস ২ টা জিনিস প্রবেশ করে। আবার ২ টা জিনিস কি হয়? বের হয়ে যায়। বের নো? হয়ে যায়। ২ টা জিনিস বের হয়। ঠিক আছে? হুম, হুম। কি, কি প্রবেশ করে? ২ টা জিনিসের মধ্যে? কি, আমি কি? যদি লিখি প্রবেশ। ২ টা জিনিস প্রবেশ করে। কোন ২ টা জিনিস? ঠিক আছে? হুম, প্রবেশ করে যে এক হচ্ছে কি? ব্রঙ্কাস। এটা তো একটু আগেই বুঝছস। হুম, ব্রঙ্কাস হুম। কিভাবে প্রবেশ করে। ঠিক আছে? ব্রঙ্কাস প্রবেশ করবে না? এই হাইলাম দিয়ে প্রবেশ হ্যাঁ, করে। ২ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। কি? একটু আগে পড়ছি যে ২ হচ্ছে পালমোনারি ধমনী। ২ হচ্ছে কি? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। ঠিক আছে? হুম, পালমোনারি ধমনী মানে হুম। কি এখন বলতে বলতে বললে তো পারবি না। এটা রক্ত চ্যাপ্টারে পড়া। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাও বুঝাই দিব। পারবি? বলতে তো পারবি না। জানি আমি। পালমোনারি ধমনী তো জানি। পালমোনারি হচ্ছে দাঁড়াও। হুম। ট্রিকও শিখাই দিয়েছিলাম। উল্টা করে আরকি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ইয়ে করে না? এটা তো বুঝলাম। এমনিতে তো হ্যাঁ, তোদেরকে বায়োলজি সবসময় আমি বলি কি নাম ধরে নাম দেখে বুঝিয়ে দিতে হবে কি করে না করে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আমি এটা বুঝাবো একটু পরে। ঠিক আছে? প্রবেশ। আচ্ছা। বের হয়। বের হয় কি? ঠিক আছে? ২ টা জিনিস আবার বের হয় না? হুম, বের হয় কি? এক হচ্ছে যে পালমোনারি শিরা। পালমোনারি শিরা। শিরা। হচ্ছে কি? তুই রক্তচাপটা তো হ্যাঁ, মনে হয় আমি পড়াবার পর আর পড়ছই নাই। না পড়ছিলাম। ভুলে গেছস নাকি? ভুলে গেছি যে। হ্যাঁ, এগুলো তুমি নরমাল। পড়ানোর পর আবার পড়ছিলাম। এগুলো নরমাল। ঠিক আছে? তোদের বয়সে আমিও হুম, ভুলতাম। কিন্তু এগুলো হচ্ছে বারবার পড়তে হয় ওকে। আরকি। এখন হ্যাঁ, এখন দেখতেছো কত ওরকম একদম খুব পড়তে এমন না এজন্যই পারতেছি না। এখন দেখতেছো কত স্মুথলি পড়ায় ফেলতেছি আমি সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এগুলো কতবার পড়ছি জীবনে। মানে আর কত? সেটাই। ঠিক আছে? হুম, ব্রঙ্কাস আচ্ছা, পালমোনারি ধমনী কি? ঠিক আছে? হুম। এই জিনিসটা এখন বুঝাবো নাকি একটু পরে আবারও অবশ্য বুঝানো লাগবে। ধমনী, প্রথম কথা বল। ধমনী হলে সেটা আমি এই চ্যাপ্টারে পড়া না, রক্ত চ্যাপ্টারে পড়া। ঠিক আছে? কিন্তু তোদের কারণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত না? তোদের কারণে আমার চলে যেতে হলো রক্ত। হুম, ধমনী কি করে? ধমনী সবসময় হৃৎপিণ্ড থেকে বের হয়। তাই হ্যাঁ, না? হৃৎপিণ্ড থেকে বের হুম, হয়। ঠিক আছে? আগে হ্যাঁ, বেসিক ক্লিয়ার কর। ধমনী যে ধমনী হোক এটা হৃৎপিণ্ড থেকে বের হবে। ঠিক আছে? হুম। শিরা কি হয়? হৃৎপিণ্ডে কি আসে। হৃৎপিণ্ডে আসে, হ্যাঁ। আসে। হুম, 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 হ্যাঁ, হৃৎপিণ্ডে আসে।
ধমনী কি? তার মানে হৃৎপিণ্ড থেকে বের হয় মানে কি? হৃৎপিণ্ড থেকে রক্ত হুম, সারা দেহে নিয়ে যাইতেছে বা অন্য কোনো স্থানে নিয়ে যাইতেছে। হ্যাঁ, আর শিরা হৃৎপিণ্ডে আসে মানে কি? অন্য কোনো খান থেকে রক্ত হৃৎপিণ্ডে আসতেছে, হৃদপিণ্ডে নিয়ে আসতেছে। আসে। ওকে। তাহলে পালমোনারি নাম দেখে বুঝতে হবে। ঠিক আছে? হুম, পালমোনারি দুনিয়ার যত পালমোনারি ওয়ার্ড থাকবে, ঠিক আছে? আজকের পর আর আচ্ছা, কখনো বলবি না। দুনিয়ার যত হুম। পালমোনারি ওয়ার্ড থাকবে, বুঝবি এটা ফুসফুস। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, পালমোনারি এটাই মানে ঠিক আছে? তুমি তো বলার পরে হাইরে বোঝা যাচ্ছে যে ফুসফুস। পালমোনারি মানে এটা তার মানে ফুসফুস। পালমোনারি ধমনী মানে কি? ধমনী আমরা কি জানি? অবশ্যই হৃৎপিণ্ড থেকে বের হবে। ঠিক না? হ্যাঁ, তার মানে হুম, পালমোনারি ধমনী মানে কি? দেখি এবার বলতো। পালমোনারি ধমনী মানে কি? আমি একটা জিনিস ক্লু দিয়ে দিচ্ছি। ধমনী মানে হৃৎপিণ্ড থেকে বের হবে। ফুসফুস হয়ে বেরোবে যে, না। পালমোনারি ধমনী হচ্ছে তো ধমনীটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাবে। ফুসফুসে যাবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে হুম, ফুসফুসে যাবে। হুম। আর পালমোনারি শিরা মানে কি? এবার দেখি বলতো, একটু আইকিউ খাটাই বলতো। হৃৎপিণ্ড থেকে ফুসফুসে আসবে। উল্টা বলছি? ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসবে। ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসবে। হুম, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসবে। হুম, ঠিক আছে নি? হুম, হুম, দুনিয়ার ইজি টপিক, বায়োলজির মতো ইজি টপিক আর আমি জীবনে পড়াই। মানে আমি কি বলবো আর? ওকে, হুম, হুম, পড়তে, পড়তে এইজন্য আরকি। পচে গেছো আর কত পড়বা। এটাই। তোদেরও এরকম হইতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, মানে যখন নিজের প্রতি আসবে যে কি দূর আর কত করবো, এগুলো এগুলো আমি জানি, তখন বুঝবি কি তোর হুম, পড়া হয়েছে। হইছে। দুনিয়া ইজি টপিক সব। আচ্ছা দেখ, পালমোনারি হুম, ধমনী আর পালমোনারি শিরা সবসময় মনে রাখবি, পালমোনারি জিনিসটা কি, ধমনী কি, এটা বুঝিয়ে দিলাম। ধ হ্যাঁ, হ্যাঁ, আরেকটা হ্যাঁ, জিনিস মনে রাখবি, পালমোনারি ওয়ার্ড আছে মানে কি, এটা বিপরীত কাজ করবে। ফুসফুস। ঠিক আছে? বিপরীত কাজ করবে মানে কি? ধমনী অলওয়েজ অক্সিজেন সমৃদ্ধ রক্ত হ্যাঁ, সারা দেহে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ধমনী কাজ নিয়ে কি? যায়। হৃৎপিণ্ড থেকে বের হয়ে অন্য কোনো এখানে হ্যাঁ, নিয়ে যাবে। অবশ্যই কি নিয়ে যাবে? হ্যাঁ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কিন্তু আমাদের পুরো কিন্তু শরীরে পালমোনারি একমাত্র উল্টা করে। পালমোনারি ধমনী হচ্ছে কি? কার্বন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কার্বন ডাইঅক্সাইড রক্ত হচ্ছে যে অবশ্যই হৃৎপিণ্ড থেকে কোথাও হ্যাঁ, নিয়ে যাবে। ধমনী মানে হ্যাঁ, কি? এটা হৃৎপিণ্ড, মনে ছিল। হৃৎপিণ্ড থেকে নিয়ে যাবে। হুম, আর পালমোনারি শিরা কি হুম। হয়? শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হ্যাঁ, হৃৎ রক্ত বহন হৃৎপিণ্ডে করে। নিয়ে আসে। হ্যাঁ, হৃৎপিণ্ডে হ্যাঁ, নিয়ে আসে। কিন্তু পালমোনারি হ্যাঁ, শিরা যেহেতু, তাহলে উল্টাই যাবে। হুম। তাহলে কি হবে? অক্সিজেন রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অবশ্যই হৃৎপিণ্ডে নিয়ে আসবে যেহেতু শিরা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, বেসিক জিনিসটা ক্লিয়ার হ্যাঁ, হচ্ছে কিনা বল? হ্যাঁ, হ্যাঁ, ওকে। এবার তুই আমাকে একটা প্রশ্ন করছিস যে হাইলামের মধ্যে এত কালারফুল কেন? ঠিক হুম, আছে? নীল, লাল এগুলো কি? ঠিক আছে? হ্যাঁ। আমি তোকে কি বলছিলাম? নীল সমৃদ্ধ রক্ত মানে শিরা। নরমালি ও শিরায় তো নীল আচ্ছা। সমৃদ্ধ রক্ত থাকে। হ্যাঁ, 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 ঠিক না? যে কার্বন ডাই অক্সাইড হ্যাঁ। সমৃদ্ধ রক্ত যে রক্তনালিকা বহন করে, ওই রক্তনালীটা ওটা হচ্ছে নীল। নীল। আর হুম, অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে রক্তনালীকা লাল, বহন করে, এটা দেখতে কেমন লাগে? লাল। লাল। বুঝতে পারছি? হুম, এখন হ্যাঁ, একটু প্রিভিয়াস পৃষ্ঠায় যাই তো। হাইলামে কি বলছে? হাইলামে শুধু ব্রঙ্কাই থাকে বলছে? না, রক্তনালী থাকে বলছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর লসিকা নালী থাকে। লসিকা নালী দেখতে কেমন? লসিকা যে নল দিয়ে প্রবাহিত হয়, তাই তো? হুম, আর লসিকার কালার কি? হলুদ। স্বচ্ছ। আচ্ছা, হ্যাঁ, হলুদ, হলুদ। হলুদ তার মানে লাল, নীল, হলুদ কত কালার আসে, এবার বুঝছস কেন আসছে? হ্যাঁ, বুঝছি, বুঝছি। কারণ হ্যাঁ। সব ধরনের রক্তনালী এই হাইলাম দিয়ে প্রবেশ করতেছে, যা বের হচ্ছে। হুম, বুঝছি। হয় বের হচ্ছে না তো প্রবেশ করতেছে। কি কি বের হচ্ছে, কি কি প্রবেশ করতেছে, এটা আমি বলে দিছি একটু আগে। হ্যাঁ, দুইটা জিনিস ঢুকে, দুইটা জিনিস বের হয়। হুম, ঢুকে কি কি? ব্রঙ্কাস ঢুকে আর পালমোনারি ধমনী ঢুকে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে কি? পালমোনারি শিরা বের হয় আর লসিকা নালী বের হয়। হুম, তোদেরকে আমি রক্ত চ্যাপ্টারটা পড়াইছিলাম, ঠিক আছে? আমার মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, আ- হৃৎপিণ্ড আসছিলাম না? হ্যাঁ, ধর এটা একটা হৃৎপিণ্ড আর কি। ঠিক আছে? হুম, এটা একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম থেকে পালমোনারি হুম, কি বের হয়? ধমনী বের হয়। যেহেতু হ্যাঁ, হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে, এটা অবশ্যই ধমনী। এই হ্যাঁ, পালমোনারি ধমনীটা কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুসে কোথায়? হুম, হাইলামের মধ্যে প্রবেশ করবে। বুঝতে ওকে। পারছি? এবার হুম, বুঝতে হুম, পারতেছ সবকিছু কানেক্টেড না? হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, হাইলাম, আবার হাইলাম দিয়ে কি বের হয়? পালমোনারি শিরা বের হয় না? হুম, হুম, এই পালমোনারি শিরাটা বের হয়ে বাম অ্যাট্রিয়ামে যুক্ত হয়। হ্যাঁ, বাম অ্যাট্রিয়ামে যুক্ত হয়ে পালমোনারি শিরা কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসে না? যেহেতু পালমোনারি হ্যাঁ, হ্যাঁ, শিরা, হ্যাঁ, এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এখানে আসে। এবার এখানে হচ্ছে মহাধমনী থাকে, বাম অ্যাট্রিয়াম থেকে বের হয়। এই মহাধমনী থেকে সারা দেহে রক্ত প্রবাহিত হয়। হ্যাঁ, পুরো জিনিসটা ফিল করে দিতে পারছি এখন আমি? হ্যাঁ, হ্যাঁ,
ঠিক আছে? হুম, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে খেলবি, ঠিক আছে? হুম, এখন আর খেলনা নিয়ে খেলার সুযোগ নেই। এখন খেলবি যে কি? হুম, মানুষের জীবন নিয়ে খেলবি। ঠিক আছে নি? হুম, হুম, তারপর হচ্ছে কি? লোভ হচ্ছে ডান ফুসফুস ৩ টা লোভে বিভক্ত, এটা তো পড়াইছি। বাম ফুসফুস হচ্ছে ২ টা লোভে হুম, বিভক্ত। আবার হুম। লোভগুলো আবার আরো খন্ডে বিভক্ত। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এগুলোকে লোবিউল ১০,০০০। লোবিউল বলে বা সেগমেন্ট বলে আরকি। ঠিক আছে? লোবিউলও বলা হুম, যায়। হুম, তো হুম। ডান ফুসফুসে আবার ১০ টা লোবিউল দেখা যায়, বাম ফুসফুসে কয়টা দেখা যায়? ৮ টা দেখা যায়। ৮ টা। তারপর হচ্ছে অ্যালভিওলার নালী, ব্রঙ্কিওলার অতি সূক্ষ্ম তরুণাস্থি প্রান্ত, এগুলো আমি বুঝাবো। অ্যালভিওলাস থেকে ওকে। অনেক অনেক পড়া আছে। প্রতিটা নালী একেকটা অ্যালভিওলার থলিতে উন্মুক্ত। ঠিক আছে? এই লাইনটা আমি আরো হুম, বুঝাই দাঁড়া। ওকে। এখানে ওকে। যা, যা বলছি তার সব কথা এখানে লেখা আছে, বইয়ের পৃষ্ঠা, ছবি। তুই হুম, নিজে হুম, বুঝতেছস। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সবই লেখা হ্যাঁ। আছে। এই যে দ্বিস্তরী প্লিউরাল পদ্মা, ভি ভিসেরাল পদ্মা, ভিসেরাল প্লিউরাল, তারপর হচ্ছে প্যারাডাল প্লিউরাল। পড়াইছি না এগুলা? হুম, 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 সবই হুম। পড়াইছি। তাও আমি এটা এড করছি কেন? একটা জিনিস পড়াইনি, সেটা হচ্ছে ব্রঙ্কাস, ধমনী, শিরা, হুম, লসিকা নালী, এগুলো ঘন যোজক টিস্যুতে পরিণত হয়ে যায়। মানে সবগুলো একত্রে, একত্রে মিলে একটা হ্যাঁ, ঘন যোজক টিস্যুতে মানে পরিবেষ্টিত হয়ে কি তৈরি করে? পালমোনারি পালমোনারি মূল, মূল তৈরি করে। এই পালমোনারি মূল গঠন যে করে এর সাহায্যে কি ফুসফুসটা ঝুলে থাকে। ঘুরে থেকে। ঠিক আছে? পালমোনারি মূলটা কি? এই যে দেখ, দেখ তো, ব্রঙ্কাস আছে না, এটা ব্রঙ্কাস আচ্ছা, না? এগুলো ব্রঙ্কাস না? দাঁড়াও। এই যে আমি এক চিত্র হ্যাঁ, আঁকছি, এই যে এটা হ্যাঁ, ব্রঙ্কাস না? এই লাল কালো দুই হুম, পাশে ঢুকছে যে, ফুসফুস দিয়ে ঢুকছে যে, হ্যাঁ, এগুলো ব্রঙ্কাস না? হ্যাঁ, তো ব্রঙ্কাস হলে এই ব্রঙ্কাস গুলো আবার দেখ, এবং এই যে এই জিনিসগুলো দেখতেছ না, হ্যাঁ, দুনিয়ার যত জিনিসপাতি এগুলা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো অনেকগুলো রক্তনালী, মানে ধমনী, শিরা, এগুলো সবকিছু মিলে তৈরি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। গঠনটা আমি একটু পর আরো ব্যাখ্যা করব, গঠনটা কিভাবে হয়েছে। আচ্ছা। ঠিক আছে? আপাতত ধরে কি এগুলো সবকিছু কি হুম, ব্রঙ্কাস, তারপর হচ্ছে কি রক্তনালী, বিভিন্ন রক্তনালী, ধমনী, শিরা, লসিকা নালী দিয়ে গঠিত। এগুলো দেখতে দেখতে অনেকটা হ্যাঁ, গাছের মূলের মতন না? হ্যাঁ, হ্যাঁ, মূলের মতন না? হ্যাঁ, হ্যাঁ। তো এই মূলের কারণ হচ্ছে ফুসফুসটা কি ঝুলে থাকে আর কি, মানে আচ্ছা। ঝুলে থাকে। আর এই মূলের গঠনটাকে কি বলা হয়? রুট। যেহেতু মূল, তার মানে রুট হবে। আর যেহেতু হুম, ফুসফুসের হুম, মূল, ফুসফুসের ভিতরে, তার মানে কি হবে? হুম। পালমোনারি মূল। ও আচ্ছা, বুঝছি। বুঝতে পারছি আমি? হ্যাঁ, তারপর হচ্ছে কি আরেকটা লাইন আমি পড়াইনি, লোবেল গুলো ফুসফুসের কার্যকরী একক। ঠিক আছে? এটা এই যে গাছ মোসালে গাদা গাদাই লিখছে আর কি। ঠিক আছে? এটা কি হবে? হুম, হুম, অ্যালভিওলাস হবে। ঠিক আছে? হুম, হুম। ফুসফুসের রক্ত সংবন্ধন এবং পরিবেশের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। একটা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে বিনিময় ঘটবে। ঠিক আছে? কিভাবে ঘটবে না ঘটবে এগুলো আমি পড়াবো। ঠিক আছে? ওকে। এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, ওকে। তাইলে ওকে। এখন আমাদের একটা জিনিস করতে হবে। এই জিনিসটা হচ্ছে যে তুই তো এখন নোট করতেছিস না, তাই আমি বলবো না কিছু। না, আর করতেছি না। আমি নোট করে দিচ্ছি। এগুলো পরে ক্লাস লেকচার তো তো পাই যাবি। পিডিএফ পাঠিয়ে কালকে দিব। করবো আর কিনা। যদি পিডিএফ কোনো কারণে না বুঝোস, কারণ আমি তো এখানে অনেকগুলো হুম, কিওয়ার্ড লিখে দিছি জাস্ট। হ্যাঁ, মুখে বলছি, হ্যাঁ, কিওয়ার্ড লিখছি টিক চিহ্ন দিয়ে। হ্যাঁ, তো তখন কি হবে, হুম। ক্লাসটা আবার একটু দেখে নিবি ওই অংশটা। ঠিক আছে? আচ্ছা, ঠিক ক্লাস আছে। ক্লাসও পাই যাবে। এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, হুম, এদিকে একটা নোট করতে বলতাম যদি নোট করতি, কিন্তু নোট তো করতেছিস না। ওকে। হুম। এটা আচ্ছা, না হলে আমি টাইপ করে রাখি, তুমি বলো। না, আমি লিখি, সমস্যা নেই। আমার তো এখন আচ্ছা, আছে, পেন আছে, সমস্যা নেই। আমি খাতায় যেভাবে লিখবো আচ্ছা। ওইভাবে লিখতেছি। ওকে। এই পাশে থাকবে, এই পাশে থাকবে ফুসফুস, এই পাশে কি থাকবে? ফুসফুস। ফুসফুস। এই পাশে দেওয়ার ট্রাকিয়া। এগুলো তোরা কি করবি জানোস? তোরা হচ্ছে যে গুলাই কি? ফেলবি। ঠিক আছে? হুম, আমার এক্সপিরিয়েন্স আছে তো, আমি সেই জন্য জানি। হুম, হুম। সেই জন্য আলাদা করে লিখে দিচ্ছি ফুসফুস, ট্রাকিয়া। এখানে যা এখানে এখানে যে ঘটনাগুলো লিখবি এগুলো ফুসফুসের, এখানে যে ঘটনাগুলো লিখবো এগুলো কার? ট্রাকের। ট্রাকিয়ার। ঠিক আছে? হুম, ফুসফুস কি হয়? লোবে বিভক্ত হয়, তাই না? লোব। হুম। ডান ডান ফুসফুস হচ্ছে ৩ টা লোবে বিভক্ত হয়, বাম ফুসফুস ২ টা লোবে তারপর বিভক্ত হয়। হচ্ছে দুইটা লোব নিবে বিভক্ত হয়। লোবগুলো আবার কিসে বিভক্ত হয়? এটা কি বলছেন? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট মনে আছে, মানে লোবিউল। হ্যাঁ, 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 ৮ আর ১০টা। হ্যাঁ, ব্রঙ্কো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। ঠিক আছে? হ্যাঁ, একটু ডিজাইন করে দিই, তাহলে সুন্দর লাগবে নাকি?
হুম। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট গুলো আবার কিসে হয়? অনেকগুলা লোবিউলে বিভক্ত হয়, অনেকগুলা মানে অসংখ্য। হুম, এটা কেউ জানে না। হুম। এটা কেউ জানে না ডান ওকে, ফুসফুসে কতগুলা লোবিউল আছে। মানে লোবিউল মানে অনেকগুলা। হ্যাঁ, ওকে। হুম, তার মানে আলটিমেটলি কিসে পরিণত হয়? লোবিউলে। হুম। অনেকগুলো লোবিউলে বিভক্ত, ঠিক আছে? হ্যাঁ, বুঝাতে পারছি? হ্যাঁ। ওকে, এটা কিসের গেল? ফুসফুসের। ফুসফুসের। এখন যাবো কোথায়? ট্রাকিয়া। ট্রাকিয়া। এটা কিন্তু বিরাট পথ। এর পথ কিন্তু অনেক বিরাট। ওকে, ওকে। আমি যদি এটা একটু এই পাশে নিয়ে আসি, ওকে। হ্যাঁ। ট্রাকিয়া প্রথমে কিসে পরিণত হয়? দুইটা দুইটা পথে বিভক্ত হয়ে যায় না? একটা ডান ফুসফুসে যায়, হুম। একটা বাম ফুসফুসে যায়। বাম ফুসফুসে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওগুলাকে কি বলতাম? ব্রঙ্কাস বলতাম না? ব্রঙ্কাস। ওই দুইটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। কি বলা? আচ্ছা। প্রাইমারি এবং ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস কয়টা? ২ টা। দুইটা, ঠিক আছে? হুম। প্রাইমারি ব্রঙ্কাস গুলা ফুসফুসে ঢুকছে। হ্যাঁ, ফিল কর, ফুসফুসে ঢুকছে দুইটাই। একটা ডান ফুসফুসে, হুম। একটা বাম ফুসফুসে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এরপর কোথায় যাইতে হবে? লোবে যাইতে হবে না ওদেরকে? হ্যাঁ, হ্যাঁ। লোব কয়টা? ডান ফুসফুসে কয়টা? ২ টা। তিনটা। ডান ফুসফুসে আচ্ছা, তিনটা, ডান ফুসফুসে ৩ টা, বাম ফুসফুসে ২ টা। বাম ফুসফুসে দুইটা। তার মানে হুম। এরপর প্রাইমারি ব্রঙ্কাস গুলা সেকেন্ডারি ব্রঙ্কাসে পরিণত হয়, ঠিক আছে? কিসে পরিণত আচ্ছা। হয়? সেকেন্ডারি ব্রঙ্কাসে পরিণত হয়। এমসিকিউ আসবে কিন্তু এখান থেকে, খেয়াল রাখ। ওকে, ইম্পর্টেন্ট। দেখি, ওকে। বলতো, দেখি কত বুদ্ধি আছে তোর। ডান বলো। সেকেন্ডারি ডান সেকেন্ডারি ব্রঙ্কাস কয়টা হবে দেখি বলতো? ৩ টা। তিনটা। বাম সেকেন্ডারি ব্রঙ্কাস ২ টা। দুইটা, তাই তো? হুম। ওকে। সেকেন্ডারি ব্রঙ্কাস গুলা এবার কোথায় ঢুকতে হবে? লোবের পর কি আসে? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। সেগমেন্টে বিভক্ত আচ্ছা। না আবার? হুম। হ্যাঁ। এরপর সেকেন্ডারি ব্রঙ্কাস গুলা কিসে পরিণত হয়? টারশিয়ারি ব্রঙ্কাস। কিসে? টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস, ঠিক আছে? হুম। এখন দেখি প্রশ্ন, বুদ্ধি আছে কিনা দেখি তো। ডান টারশিয়ারি ব্রঙ্কাস কয়টা দেখি বলতো? ৮ টা। ডান না, বুঝছেন? ১০ টা। 10টা, ভেরি গুড। তাহলে বাম টারশিয়ারি ব্রঙ্কাস কি হবে এটা? ৮ টা। 8টা, ঠিক আছে? এভাবে এত ক্লিয়ার করে কেউ পড়াই দিবে না, বইতে পারবি না এরকম। ঠিক আছে। তারপর কি? এরপর একটু পর্যন্ত গেল না? সেগমেন্ট হুম, পর্যন্ত। এরপর লোবিউলে। এখন লোবিউল তো আমরা জানি না কয়টা, ঠিক আছে? হুম। এটার আর কোনো প্যাচ নাই। এই টারশিয়ারি ব্রঙ্কাস গুলো তারপর লোবিউলে বিভক্ত হয়ে যাবে না? হ্যাঁ। লোবিউলে যখন বিভক্ত হয়ে যাবে তখন টারশিয়ারি ব্রঙ্কাস গুলাকে বলা হয় কি বলা হয়? ব্রঙ্কিউল। কি বলা হয়? ব্রঙ্কিওল। ব্রঙ্কিউল। ব্রঙ্কাইটিস রোগ হয় যে, এটা এখানে হয় যে। হ্যাঁ, ভেরি গুড। এগুলো আসবে হুম। সামনে একটু পরেই, মানে এই চ্যাপ্টার শেষ অংশ আর কি। হুম। ওকে, ব্রঙ্কিউলে পরিণত হয়, ঠিক আছে? হ্যাঁ। ব্রঙ্কিউল গুলো আবার এরপর কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো আমাদের জানা দরকার নেই, ঠিক আছে? এত আচ্ছা। এত হুম। গভীরে যাওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা। হুম। ব্রঙ্কিউল গুলো কোথায় যায়? ব্রঙ্কিউল গুলো তারপর হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউলে পরিণত হয়। কিসে পরিণত হয়? প্রান্তীয় ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিউলে পরিণত হয়। প্রান্তীয় ব্রঙ্কিউলে পরিণত হয়। প্রান্তীয় ব্রঙ্কিউল গুলো আবার কিসে পরিণত হয়? শোষণ ব্রঙ্কিউল। কিসে পরিণত হয়? শ্বসন ব্রঙ্কিওল। শোষণ ব্রঙ্কিউল। এই পুরো গতিপথটা কিন্তু মুখস্থ রাখতে হবে, আচ্ছা। ঠিক আছে? শোষণ হুম। ব্রঙ্কিউল গুলা দেখছো জায়গা নেই আবার উপর উঠতেছে। শোষণ ব্রঙ্কিউল গুলো কিসে পরিণত হয়? অ্যালভিওলার নালীতে। কিসে? অ্যালভিওলার নালীতে। অ্যালভিওলার নালীতে, ঠিক আছে? হুম। অ্যালভিওলার নালীগুলো আবার কোথায় যায়? অ্যাট্রিয়ামে যায়, ঠিক আছে? অ্যাট্রিয়াম, হুম। অ্যাট্রিয়ামে যায়। তারপর হচ্ছে ওখানে হচ্ছে কি, অ্যাট্রিয়াম গুলো আবার কিসে পরিণত হয়? অ্যাট্রিয়াম গুলো হচ্ছে অ্যালভিওলার থলিতে পরিণত হয়। আচ্ছা। এটা দেখে অনেক কঠিন লাগতেছে কিন্তু একবার পড়লে আসলে কঠিন কিছু না, ঠিক আছে? হুম। হুম। অ্যালভিওলার থলিতে পরিণত হয়।
যেমন আমি লিখতেছি না, হুম অ্যালভিওলার থলিটা আবার কোথায় পরিণত হয়? অ্যালভিওলার থলি হচ্ছে যে ফাইনাল অ্যালভিওলাস, ঠিক আছে? ফাইনাল হচ্ছে অ্যালভিওলাসে পরিণত হয়, হুম অ্যালভিওলাসে পরিণত হয়, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি? এটা হচ্ছে ট্রাকিয়ার পথ, এটা হুম হচ্ছে ফুসফুসের পথ। কেন প্রাইমারি প্রাইমারি হ্যাঁ ব্রঙ্কাস দুইটা, কেন ডান সেকেন্ডারি ব্রঙ্কাস তিনটা, এগুলো সব বুঝিয়ে দিয়েছি আমি। হুম বুঝেছি কিনা? হ্যাঁ সুন্দর করে এটা একটু নোট করিস। এভাবে তো চারটা করবি, প্লাস আমি মুখে বলছি যে ডান সেকেন্ডারি ব্রঙ্কাস তিনটা কেন, বাম সেকেন্ডারি ব্রঙ্কাস দুইটা কেন, এটাও নোট হুম করিস, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি আশা করি। হ্যাঁ এখন হচ্ছে আমরা কিসে যাব? এখন হচ্ছে অ্যালভিওলাসের গঠনে যাব। ওকে অ্যালভিওলাসের গঠনে যাব। আচ্ছা, এই যে দেখছস হুম আবুলে আবার কি লিখছে? অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক। অ্যালভিওলাস কার্যকরী একক তার মানে আমরা কোনটা লিখবো? আমরা লিখবো এটাই, অ্যালভিওলাস, ঠিক আছে? হুম এটাই লিখবো। হুম এগুলো আঙ্গুরের থোকার মতন গুচ্ছবদ্ধ, ঠিক আছে? আমি চিত্র, এই যে দেখতেছস যে আঙ্গুলের থোকার মতন, কোথায় এই যে হ্যাঁ অনেকগুলা হ্যাঁ আঙ্গুলের থোকার মতন না এগুলা? হ্যাঁ আঙ্গুরের মতো লাগতেছে আঙ্গুলের থোকার মতন এগুলাকে বলা কি? অ্যালভিওলাস, আর ঠিক আছে? হুম গুচ্ছবদ্ধ হুম অতি ক্ষুদ্র বুদবুদ সদৃশ পাইথলি, মানে এগুলো বাংলা কথা আর কি, ঠিক আছে? হ্যাঁ গ্যাস বিনিময় তল, গ্যাস বিনিময় কেমনে ঘটে এটা আমি বলবো, এটাই তো মেইন, ঠিক আছে? আচ্ছা ফুসফুসের অ্যালভিওলাসের সংখ্যা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আমি যদি হাইলাইটার নিই, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসেই, ঠিক আছে? হুম এই যে এটা বইতেও আছে তোদের বইতে, ফুসফুসের অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সাথে কি সম্পর্কিত, ঠিক আছে? নবজাতক আচ্ছা শিশুর ফুসফুসে মাত্র 20 মিলিয়ন কি থাকে? অ্যালভিওলাই থাকে। মানে এক বছরে এক হ্যাঁ অ্যালভিওলাই বলে আর কি, ঠিক আছে? অ্যালভিওলাস থাকে হ্যাঁ 8 হুম বছরে হুম কত? 300। তার মানে 8 বছরে হুম কত যাবে? 300 মিলিয়ন। প্রথমে একদম নবজাতক মানে মাত্র জন্মাইছে, ঠিক আছে? হুম হুম ওর মধ্যে কত থাকে? 20 মিলিয়ন। হুম ও যখন 8 বছর হবে ওর মধ্যে কত হয়ে যাবে? 300 মিলিয়ন অ্যালভিওলাস থাকবে। 300 মিলিয়ন এই যে এরকম আঙ্গুর থোকার মতন অংশগুলা 300 মিলিয়নটা, ঠিক আছে? হুম অন্যদিকে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুইটি ফুসফুসে থাকে, মানে দুইটা ফুসফুস মিলে, এই যে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুইটা ফুসফুস মিলে কত? 274 480 মিলিয়ন, ঠিক আছে? হুম 480 মিলিয়ন, নরমাল হুম 200, এটা একটা রেঞ্জের মধ্যে থাকে আর কি, ঠিক আছে? হুম নরমাল যদি এক কথায় উত্তর থাকে তাহলে 480 মিলিয়ন, ঠিক আছে? হুম আর যদি অপশনে হ্যাঁ একটা রেঞ্জ দিয়ে দেয় তাহলে 274 থেকে 790। তারপর অ্যালভিওলার সংখ্যা ফুসফুসের আকারের উপর নির্ভরশীল, ওকে? অ্যালভিওলাসের ব্যাস, এই যে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যালভিওলাসের ব্যাস কত? 0.2 মাইক্রো মিলিমিটার। 0.2 মিলিমিটার কিন্তু অনেক ছোট, হুম মানে অনেক চিকন। এই কথাটা কেন বলছি একটু একটু পর বুঝবি, ঠিক আছে? আচ্ছা প্রাচীর মাত্র 0.2 মাইক্রোমিটার পুরু, মানে অনেক চিকন না এটা? হুম ব্যাসও অনেক চিকন, আর প্রাচীর মানে পর্দাটা, ঠিক আছে, অনেক হুম চিকন। এগুলো হুম বাইরের দিকে প্রচুর কোষিক জালিকা নিবিড়ভাবে এই যে দেখছস লাল নীল, লাল নীল, এগুলো সব এগুলো হ্যাঁ রক্তচাপটার পড়াইছি না কোষিক চালিকা? হ্যাঁ হ্যাঁ কোষিক চালিকা কি এটা ভুলে গেছো? আমি জানি তো, মিটার বলতেছি না, ঠিক আছে? এ দেখ, ধমনী বের হইছে, ঠিক আছে? ধমনী হুম হৃৎপিণ্ড থেকে বের হইছে, বের হয়ে এখানে অনেক জাল সৃষ্টি করছে, হুম জাল সৃষ্টি করে শিরা হইছে, শিরা দিয়ে এবার হুম সারা সারা দেখে গেছে, ঠিক আছে? হুম শিরা হয় নাই, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি অন্য কালারতে দিই সুন্দর করে আঁকি, ধমনী অলওয়েজ লাল কালার হয়, কেন? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অক্সিজেন সমৃদ্ধ এই ধমনীগুলা অনেকগুলা ইয়াতে হুম বিভক্ত হয়ে যায়, চিত্রটা মনে পড়ছে আমার এখন অনেকগুলা ইয়াতে বিভক্ত হয়ে যায় না? হ্যাঁ জালে আঁকছিলাম এটা আমি অনেকগুলা ইয়াতে ধমনীতে বিভক্ত হয়ে, তারপর হচ্ছে কি হুম শিরাগুলাও আবার অনেকগুলা ইয়াতে বিভক্ত হয়ে, ঠিক আছে? বিভক্ত হয়ে হ্যাঁ এই যে এটা শিরা, এটা হচ্ছে মেইন শিরা ছিল, হুম ঠিক আছে? এটা হুম এই এই স্ট্রাকচারটা দেখতে অনেকটা কিসের মতন দেখে? জালের মতন। ডালের মতো থাকে এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? কৈশিক জালিকা এই স্ট্রাকচারটাকে বলা হয় কোষিক চালিকা। রক্তও পড়াই দিচ্ছি আমি, হুম কোষিক চালিকা, ঠিক আছে? দেখতো এগুলো কোষিক চালিকা না? লাল নীল এগুলা, হ্যাঁ তার মানে হ্যাঁ অসংখ্য কি থাকে? কোষিক চালিকা থাকে। হুম তারপর হচ্ছে প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চাপা,
স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত। মোস্ট ইম্পর্টেন্ট, দেখছো আমি লাইনগুলো দাগিয়ে দিচ্ছি কিন্তু, হুম ঠিক আছে? হুম যতটুকু পারছি এমসিকিউ কভার দেওয়ার ট্রাই করছি। ওকে চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত ও সহজে গ্যাসের বিনিময় ঘটে। মোট কথা পাতলা যদি না হইতো তাহলে তো গ্যাসের বিনিময়টা করতো না, ঠিক আছে, ঠিক না? হ্যাঁ এখন গ্যাসের হ্যাঁ বিনিময় হ্যাঁ এটা একটু একটু পরে আসতেছি আমি, ঠিক আছে? ওকে একটু পরে আসতেছি। এখন এখন করতে পারে অ্যালভিউলাস প্রাচীর ফ্যাগোসাইটিক কি বলে ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ ধারণ করে। এগুলো তো ফ্যাগোসাইটিক মানে কি বুঝাইতে হবে নাকি? করে না না ফ্যাগোসাইটিস মানে কি? জীবাণু ভক্ষণ করার একটা ফোন প্রক্রিয়ার নাম করে আর হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? হুম তার মানে অ্যালভিউলার ম্যাক্রোফেজ আর ফ্যাগোসাইটিস প্রক্রিয়াগুলো কি করে? ম্যাক্রোফেজ কোষ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি ম্যাক্রোফেজ আমি করতে আমি জানি কি ম্যাক্রোফেজ কোষ কিভাবে তৈরি, এটা ভুলে গেছস, ভুলে গেছস না? এটা বলছি, হ্যাঁ জানি তো, ঠিক আছে? সবই বুঝাই দিব, বাদ যাবে না একটা শিশু। কিন্তু কথা হচ্ছে এটা না, ওকে কথা হচ্ছে চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত। আমার কেন জানি সবই বুঝাই দিতে ইচ্ছা করে, ঠিক আছে? আর আসলে পারলে সবই বুঝাই দিতে ইচ্ছা করে, না পারলে বুঝাইতে হ্যাঁ পারে না, এটাই ঠিক আছে? কিছু হ্যাঁ আচ্ছা, চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ বলতে কি বোঝায়, ঠিক আছে? হুম ওকে, আর এটি কেমনে বোঝানো যায়? আচ্ছা, অ্যালভিউলার অ্যালভিউলাসের প্রাচীরগুলো অনেক কি পাতলা না, চিকন চিকন হ্যাঁ পাতলা। কারণ কেন? এগুলো স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত। কেন গঠিত? মানে কি দিয়ে গঠিত? ওরা হচ্ছে যে এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত, তাই না? এপিথেলিয়াল হ্যাঁ হ্যাঁ স্কোয়ামাস। একটু পর প্রশ্ন একটা করবো, না পারলে বকা দিব কিন্তু আমি। দেখি বল। আচ্ছা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, ঠিক না? হুম এপিথেলিয়াল কোষ। প্রথম কথা হচ্ছে যে এই কোষগুলো হচ্ছে এক সারি। এই কোষগুলো কি এক সারি মানে এক সারি, মানে হচ্ছে এক সারিতে থাকে, সেই জন্য অনেক পাতলা। আচ্ছা মানে মাত্র একটা সারিতে থাকে, দুই স্তরে না, আচ্ছা একটা স্তরে আচ্ছা থাকে। আচ্ছা বুঝছি একে তো হুম এক সারিতে থাকে, এটার জন্য পাতলা, ঠিক আছে? আরো আরো রিজন হুম আছে, কিন্তু আমার প্রশ্ন এটা না। আমার প্রশ্ন হচ্ছে তোকে বকা দিব এই কারণে। দেখি বলতো বল এপিথেলিয়াল মানে কি? এপিথেলিয়াল কোষ মানে কি? দাঁড়াও এটা তো বলছিলাম নাম দেখে এপিথেলিয়াল বুঝে মানে যেতে কি হবে, ভুলে গেছিস। এপিথেলিয়াল মানে কি? হুম আবরণী কোষ, আবরণী কোষ। আচ্ছা হ্যাঁ আবরণী কোষ হ্যাঁ হ্যাঁ এপিথেলিয়াল ওয়ার্ডটা থাকবে বুঝবি কি বাইরের আবরণের কথা বলতেছে, ঠিক হুম আছে? তার মানে এপিথেলিয়াল কোষ মানে কি? আবরণী কোষ, আবরণী কোষ যেগুলা আবরণ গঠন করে, হ্যাঁ ঠিক আছে? একদম ইজি কথা না? হ্যাঁ হ্যাঁ এখন থেকে আমার সাথে বায়োলজির ভাষায় কথা বলবি, ঠিক আছে? ওকে স্কোয়ামাস, প্রশ্ন হচ্ছে এটা নিয়ে, এপিথেলিয়াল কোষ নিয়ে তো কোনো প্রশ্ন না, ঠিক আছে? কারণ কেন? হুম এটার ওর নাম এপিথেলিয়াল কোষই দিতে হবে, কারণ আমরা আবরণ নিয়ে কথা বলতেছি না। আবরণ হচ্ছে হ্যাঁ একসারি কোষ হ্যাঁ নিয়ে গঠিত হচ্ছে পর্দা স্কোয়ামাস। দিয়ে হ্যাঁ কথা হচ্ছে স্কোয়ামাস মানে কি? স্কোয়ামাস মানে কি এখন থেকে মনে রাখবি। স্কোয়ামাস মানে হচ্ছে মাছের আইস। মাছের কি? আচ্ছা আইস। মাছের আইস মাছের আইস। তাহলে মাছের আইসের সাথে এখানে আবার কি সম্পর্ক? ঠিক আছে? হুম মাছের আইসগুলা সম্পর্ক অনেক চিকন হয়, ঠিক আছে? আচ্ছা অনেক চিকন হয় হুম এরকম, ঠিক আছে? মাছের আইস হুম অনেক চিকন। তার মানে একে তো একসারি কোষ নিয়ে গঠিত, আবার হুম এপিথেলিয়াল কোষগুলো আবরণ এপিথেলিয়াল কোষগুলো কি স্কোয়ামাস জাতীয়। স্কোয়ামাস মানে কি মাছের আইসের মতো অনেক মাছের চিকন, আইসের মতো অনেক চিকন। হুম তার মানে এবার বুঝতে পারছি কেন হ্যাঁ অ্যালভিউলাসের পর্দা বা আবরণ অনেক অনেক পাতলা, পাতলা হয় হুম পাতলা। আচ্ছা, গ্যাস বিনিময় ঘটে, গ্যাস বিনিময় ঘটে মানে কি? গ্যাস বিনিময় ঘটে একটু বুঝাই দিই, ঠিক আছে? এগুলো আমি কিন্তু সব নোট করবি আচ্ছা কিন্তু আমি কথাগুলা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করবো গ্যাস বিনিময় মানে কি না একটু করলে বুঝাই দিই। আমারই তো লস হুম, আর তোর এখন রেস্ট নেওয়ার কোনো সময় নেই, ঠিক আছে? খালি পড়া। হুম হুম ওকে, ওকে গ্যাস বিনিময় মানে কি? পালমোনারি ধমনী আছে না? হ্যাঁ পালমোনারি ধমনী, ঠিক আছে? আবার এবার হুম জিজ্ঞেস করুন, না পারলে বকবো। পালমোনারি ধমনী বলো কোথায় গেছে দেখি বলতো? মানে কিসের থেকে কোথায় গেছে? দাঁড়াও ধমনী না হ্যাঁ, ফুসফুস থেকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে ভেরি গুড। হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেছে। আচ্ছা, হুম পুরো শরীরে একটা মাত্র ধমনী, যেটা হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন না করে কি করে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কার্বন ডাই পরিবহন অক্সাইড করে, সমৃদ্ধ রক্ত পরিবহন পরিবহন করে। করে তার মানে পালমোনারি ধমনীতে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, তাই তো? কি আছে? হুম কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড আছে পালমোনারি ধমনীটা কোথায় গেছে? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেছে। হুম আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয় হৃৎপিণ্ড থেকে, কিভাবে কার্বন ডাই অক্সাইড বের হয়, এগুলো তো রক্তচাপের পড়া,
ঠিক আছে? হুম, ওগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ নাই। রক্তচাপটা পড়লে আবার হুম, বুঝবি। হুম, পালমোনারি ধমনী কোথায় গেছে? ফুসফুসে গেছে। তার মানে এই ধমনী হ্যাঁ, এখন যদি ফুসফুসে অবস্থান করে, হ্যাঁ, ফুসফুসে এই ধমনীটা কিসে পরিণত হয়? কৈশিক জালিকায় পরিণত হয়। অ- হ্যাঁ, কৌশিক জালিকে পরিণত হবে। চিত্রটা দেখাইছি আমি। হ্যাঁ, হ্যাঁ, কৈশিক জালিকায় পরিণত হয়। কৈশিক জালিকার মধ্যে এখনো কি আছে? এখন আছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এখনো কি কার্বন ডাই আছে? অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড আছে। হ্যাঁ, আবার আবার তুই তুই যে বাতাস গ্রহণ করছিস না নাক দিয়ে, হ্যাঁ, অক্সিজেন। এই যে নাক দিয়ে, আমি যদি একটা মানুষ আঁকি, এটা হচ্ছে নাক, ঠিক আছে? এটা চোখ, হ্যাঁ, এটা মুখ, এটা নাক। এই যে হুম, অক্সিজেন দিয়ে নাকটা অবশ্য শুকরের মতন লাগতেছে, অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এই না নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করছে, অক্সিজেন গ্রহণ করে এই হুম, অক্সিজেনটা কোথায় গেছে? নিচে যায়, ফুসফুসে আসছে হুম, না? হুম, হুম, ফুসফুস, ফুসফুস, ঠিক আছে? তো দুইটা ফুসফুস হুম, আসছে হুম, হুম, এখানে, তার মানে এখন কি আছে? অক্সিজেন আছে না? হ্যাঁ, এই কোষিক জালিকা গুলা তো ফুসফুসের চারপাশে ঘিরে আছে না, যেহেতু ফুসফুসের গঠন হ্যাঁ, অ্যালভিউলাস, হ্যাঁ, অ্যালভিউলাস। হ্যাঁ, হ্যাঁ, এখন কোষিক জালিকায় কি বেশি আছে? কার্বন ডাই অক্সাইড বেশি আছে, ফুসফুসে কি বেশি হ্যাঁ, আছে? অক্সিজেন বেশি আছে। অক্সিজেন বেশি আছে। তখন কি হয়? এরা দুইজন দুইজনের গ্যাস বিনিময় করে, অক্সিজেন গুলা কোষিক জালিকায় যায়, কার্বন ডাই অক্সাইড গুলা কোথায় যায়? ফুসফুসে যায়। ফুসফুসে। মানে হুম, গ্যাসটা বিনিময় করে কি প্রক্রিয়ায়? হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপন, আচ্ছা, কি ছড়িয়ে প্রক্রিয়ায়? পড়তেছে। ব্যাপন ব্যাপন প্রক্রিয়ায়। প্রক্রিয়ায়। এখন তুই বলতে পারো যে কেন করে এটা, ঠিক আছে? হ্যাঁ, ঈশ্বরের সৃষ্টি, কি বলতাম আর, ঠিক আছে? আচ্ছা, হুম, বায়োলজির অনেক কিছু কিন্তু ব্যাখ্যা করা যাবে না, ঠিক আছে? আর সেটাই, কি হ্যাঁ, কি হচ্ছে এটা আমি ব্যাখ্যা বলছি, যে কি হচ্ছে। হুম, যেহেতু কেন কৈশিক হচ্ছে? কৈশিক জালিকায় কার্বন ডাই অক্সাইড বেশি, আর হুম, ফুসফুসে যে অক্সিজেন বেশি, এই ব্যাপন প্রক্রিয়ায় ওরা ওদের স্থান বিনিময় করে, ঠিক আছে? হুম, হুম, এখন তার মানে কৈশিক জালিকায় এখন কি আসছে? এখন অক্সিজেন চলে আসছে, আর হ্যাঁ, ফুসফুসে হ্যাঁ, কি চলে আসছে? কার্বন ডাই অক্সাইড চলে আসছে না? কার্বন ডাই অক্সাইড চলে আসছে, এই হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড এবার নাক দিয়ে ছেড়ে দিই আমরা, ঠিক আছে? আচ্ছা, বুঝছি, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আমরা কি নাক দিয়ে ছেড়ে দিই, কারণ আমরা কি কার্বন ডাই হ্যাঁ, অক্সাইড, হ্যাঁ, এবার বুঝছো, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। জানি, হ্যাঁ, আবার বুঝছি, শ্বসনের প্রথম সংখ্যাটা কি বলছিলাম? অক্সিজেন গুলো গ্রহণ করে এগুলো কোথায় যাবে? সারা দেহের সব কোষে যাবে না, হ্যাঁ, 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 বলছিলাম? হ্যাঁ, বলছিলাম, তো সারা দেহের সব কোষে গেলে, তাহলে অক্সিজেন গুলো এখন আসছে কোথায়? কোষিক জালিকা আসছে না? হুম, হুম, এই কোষিক জালিকা গুলো এবার কিসে পরিণত হবে? পালমোনারি শিরায় পরিণত হবে। হ্যাঁ, পালমোনারি শিরা, হ্যাঁ, পালমোনারি শিরাটা কোথায় যাবে দেখি বলতো? ফুসফুসে। পালমোনারি, মাইর দিব ধরে। আচ্ছা, না, না, দাঁড়াও, দাঁড়াও, পালমোনারি শিরাটা, ফুসফুসে আসবে যে না। শিরা মানে কি? হৃৎপিণ্ডে আসে, ঠিক আছে? ও আচ্ছা, শিরা হৃৎপিণ্ডে যাইছে, আচ্ছা, হ্যাঁ, তার ঠিক মানে আছে, ঠিক আছে, পালমোনারি শিরা এখন অক্সিজেন সমৃদ্ধ না? হ্যাঁ, হ্যাঁ, পুরা শরীরে একটা মাত্র শিরা আছে যেটা অক্সিজেন সমৃদ্ধ। এবার বুঝছস কেন অক্সিজেন হ্যাঁ, সমৃদ্ধ হয়েছে? হ্যাঁ, 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 এই আচ্ছা, বুঝছি। এই পালমোনারি শিরাটা এবার কিসে যাবে? হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ডে যাবে। ঠিক ঠিক না? হুম, দাঁড়ায়, হৃদপিণ্ড লিখে দিছে আবার, হৃৎপিণ্ডে যাবে। এবার হুম, হৃৎপিণ্ড দিয়ে মহাধমনী দিয়ে, মহাধমনীতে যাবে। মহাধমনী দিয়ে সারা শরীরে যাবে, সারা শরীরে প্রবাহিত হবে। সারা শরীরে প্রবাহিত হবে। তার মানে বেসিক ঠিক থাকলে তুই সব চ্যাপ্টার পড়াইতে পারবি, নিজেকে নিজে পড়াইতে হ্যাঁ, পারবি, পারবি কিনা বল? হুম, 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 সারা দেহে প্রবাহিত হবে, ঠিক আছে? মিলছে এবার? সব হুম, সব ঘটনা হ্যাঁ, মিলছে নি? হ্যাঁ, হ্যাঁ, 2 2 4 হয়েছে নি? হ্যাঁ, হয়েছে। ওকে। ওকে। তারপর হচ্ছে কি, মোটামুটি সময় কম দেখে একদিনে মোটামুটি চ্যাপ্টারের 70% আজকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। সময় তো নাই। হুম, বায়োলজি একটা চ্যাপ্টার শেষ করতে কতক্ষণ লাগে? দেখছো 1 ঘন্টা 34 মিনিট হয়েছে পড়াইছি, যে সময় লেখা আছে। হুম, হুম, 1 ঘন্টা 34 মিনিটে যদি 70% কমপ্লিট ইয়ে করে, 2 ঘন্টায় চ্যাপ্টার শেষ, ঠিক আছে? 2.5 ঘন্টায় আর কি। হুম, 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 ওকে, তারপর কি দেখ, তারপর দেখ কি বলছে, ম্যাক্রোফেজ অণুজীব, ঠিক আছে? এবং অন্যান্য বহিরাগত হুম, কণা ধ্বংস করে, এটা তো তুই জানোস ম্যাক্রোফেজের কাজই কি? হ্যাঁ, 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 ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কণা, মানে জীবাণু ধ্বংস করা, ঠিক আছে? হ্যাঁ, যে একটা জিনিস খেয়াল করছো, ম্যাক্রোফেজ গুলা ইয়াতে থাকে। আচ্ছা, ম্যাক্রোফেজটাও বুঝিয়ে দিই, ঠিক আছে? হুম, ম্যাক্রোফেজ গুলা যকৃতেও থাকে, বৃক্কেও থাকে, মানে হ্যাঁ, যে সব জায়গায় থাকে সব বলছো। জায়গায় ম্যাক্রোফেজ থাকে।
কিন্তু যকৃতে যে হ্যাঁ ম্যাক্রোফেজ থাকে এগুলোকে কি বলা হয়? কাপ্পার কোষ বলা হয়। আচ্ছা ঠিক আছে, কাপ্পার কোষ বলা হয় না? মনে আছে? ভুলে গেছোস? হুম 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 ঠিক আছে, ওকে। আবার সব জায়গায় চিত্র দেখছেন অ্যালভিউলাসে যে ম্যাক্রোফেজ কোষ থাকে এগুলোকে বলে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ঠিক আছে, ওদের নাম কেন ভিন্ন হচ্ছে? ম্যাক্রোফেজটা কে? ঠিক আছে, ওরা জীবাণু হ্যাঁ বলতে স্থান ভেদে যার কাছে আছে তার কাছে তার নাম অনুসারে ভিন্ন হচ্ছে আর তাহলে কি তো তুই বলতে পারতি যকৃতের ম্যাক্রোফেজ, ওটাকে কাপ্পার কোষ কেন বলতেছিস? ঠিক তাও আছে, ঠিক কথা এটা না, কথা হচ্ছে নাম দিয়ে আমাদের কোনো প্যারা নেই, নাম ওরা দিছে, মন চাইছে দিছে। হুম কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাক্রোফেজটা কি? ঠিক আছে, হুম হু ইজ ম্যাক্রোফেজ? ঠিক আছে, হুম আমরা যদি লিখি যে ম্যাক্রোফেজটা কি, ঠিক আছে, ওর এত হুম হ্যাডাম কেমন আসে? ঠিক আছে, হুম হুম ম্যাক্রোফেজটা কি? ম্যাক্রোফেজটা হচ্ছে যে লোহিত রক্ত নিয়ে বলতেছে, শ্বেত রক্ত নিয়ে আছে না অনেক অনেক হ্যাঁ হ্যাঁ ধরনের, হ্যাঁ ওখান থেকে মনোসাইট, হ্যাঁ মনোসাইট শ্বেত হ্যাঁ রক্ত কণিকা ছিল না? হ্যাঁ মনোসাইট শ্বেত রক্ত হ্যাঁ কণিকা, হ্যাঁ হ্যাঁ মনোসাইট শ্বেত রক্ত কণিকার কাজ কি? রক্ষা করা এই যে হ্যাঁ সবকিছু। তার মানে ম্যাক্রোফেজ কি এক ধরনের রক্ষা করতেছে না, জীবাণু ধ্বংস করে? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ মনোসাইট শ্বেত রক্ত কণিকা গুলা যখন রক্তনালিকার ক্রস করে, মানে রক্তনালিকা থেকে বের হয়ে এসে, রক্তনালিকা মানে কি ধমনী শিরা, ঠিক আছে, হুম রক্তনালী থেকে বের হয়ে এসে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। ঠিক আছে, এই যে যেমন হুম যকৃৎ, অ্যালভিউলাস, ঠিক আছে, হ্যাঁ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। ঠিক আছে, হুম চলে যায়, তখন ওদের সাইজ বড় হয়ে যায়, তখন ওদের কি, ওদের আকার বড় হয়, সাইজ হ্যাঁ ওদের আকার বড় হয়। ঠিক আছে, হুম হুম তখন এদেরকে ম্যাক্রোফেজ বলে। আচ্ছা বুঝতে পারছি আমি? হুম হুম জীবনে ভুলবি আর? না তখন এদেরকে ম্যাক্রোফেজ বলে। সব মানে প্রতিটা লাইন আমি কিন্তু ব্যাখ্যা করছি। হ্যাঁ হ্যাঁ ওকে, তারপর কি অন্যান্য বহিরাগত কোন শতাংশ করে, এই যে এগুলো আর কি, ঠিক আছে, এগুলো বাংলা পড়া। হুম আমি জানি যে লাইন বুঝাইতে হবে আমি অটোমেটিক বুঝাবো। ঠিক আছে, ওকে হুম প্রসারিত হতে পারে স্থিতিস্থাপক সূত্রের কারণে, প্রসারণ নিঃশ্বাসের সময় অ্যালভিউলাস সহজে প্রসারিত হতে পারে। আচ্ছা, অ্যালভিউলাস সহজে প্রসারিত হতে পারে, এটা নিয়ে একটা বোধ কাহিনী হবে এখন। ঠিক আছে, আচ্ছা ওকে, বোধ কাহিনী বলতে ছোটখাটো কাহিনী। ঠিক আছে, হুম জুনিয়র ইজি টপিক সব। ওকে তারপর কি, এখানে হচ্ছে মোস্ট হুম ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টার তুই যদি এই লাইনটা বাদ দিয়ে পড়স, হুম তোর উপরে জুলজি বইকে অপমান করা হবে। ঠিক আছে, পুরো জুলজি আচ্ছা বইটাকে অপমান করা হবে। হুম অ্যালভিউলাসের ঢাকায় প্রাচীরে, রাখো অ্যালভিউলাসের প্রাচীরে, ঠিক আছে, হুম সেপ্টাল কোষ থাকে। সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ ধরনের কোষ থাকে, যা প্রাচীরের ভিতরের দিকে, হুম, হ্যাঁ সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট হুম অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। মোট কথা, অ্যালভিউলাসের প্রাচীরে কিছু পদার্থ থাকে, কোষ থাকে, কোষগুলোর নাম কি? সেপ্টাল হুম কোষ। সেপ্টাল কোষগুলো কি হুম করে? ডিটারজেন্ট ক্ষরণ করে। ঠিক আছে, ডিটারজেন্ট কেমনে খরচ করে আমি বলতেছি সবকিছুই। ঠিক আছে, ইয়া হুম ডিটারজেন্টে কেমন, মানে রাসায়নিক পদার্থ কেমন? ফসফোলিপিড জাতীয়। ঠিক আছে, হুম প্রথম প্রশ্নটা এটা আসতে পারে যে ফসফোলিপিড জাতীয় ডিটারজেন্ট ক্ষরণ করে, কি জাতীয় হুম হুম বা কোন রাসায়নিক পদার্থ ডিটারজেন্ট ক্ষরণ করে? তাহলে হুম আনসার কি হবে? ফসফোলিপিড রাসায়নিক পদার্থের ডিটারজেন্ট ক্ষরণ করে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ আর ডিটারজেন্ট যেটা ক্ষরণ করে ফসফোলিপিড রাসায়নিক পদার্থর মতন, সেটা কি? এটার নাম হচ্ছে কি? নাম হচ্ছে সারফেক্টেন্ট। এটার নাম কি দিছে? হুম সারফেক্টেন্ট। তার মানে সাবস্টেন্ট এমসিকিউ কিন্তু অনেকভাবে আসতে পারে। ঠিক আছে, হুম আবার এটাও আসতে পারে সারফেক্টেন্ট কে ক্ষরণ করে? সেপ্টাল কোষ ক্ষরণ করে। আচ্ছা ঠিক আছে, আবার হুম সারফেক্টেন্টের যদি মানে রাসায়নিক নাম লিখতে বলে, সারফেক্টেন্টের রাসায়নিক নাম কি? ডিপেল এ কি ডাইপাল মাইটল লেসিথিন। ঠিক আছে, আচ্ছা ডাইপল ওকে, হুম আমি এখন গঠনটাও ব্যাখ্যা করে দিই একটু। চিত্র ওকে দেখতেছস নিচে, হ্যাঁ হ্যাঁ দেখতেছি এই যে গতটা দেখতেছস না, এই যে গতটা, হুম হুম তারা অন্য কালার দিদি চোখে পড়ার মতো, এই যে এই গতটা দেখতেছস, হ্যাঁ এই গতটা হচ্ছে কি? অ্যালভিউলাস। এই গতটা কি?
অ্যালভিওলাস। অ্যালভিওলাস। অ্যালভিওলাসের মধ্যে এখানে একটা কোষ পাওয়া গেছে, দেখছোস? এই যে কোষ, ও কোথায়? এই যে, হ্যাঁ দেখছি। তারা আমি কোষগুলো অন্য কালার দিয়ে দিই, লাল কালার দিয়ে দিই। এই যে কোষ পাওয়া গেছে, দেখছোস? হুম। এই কোষটাকে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, কারণ ম্যাক্রোফেজ কোষটা এই জায়গায় অবস্থান করে, অ্যালভিওলাস প্রাচীরের এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা। হুম। তারপর হচ্ছে কি, অ্যালভিওলাসের প্রাচীরে আরেক ধরনের কোষ পাওয়া যায়। এই যে প্রাচীরে আরেক ধরনের কোষ পাওয়া যায়, এটা হচ্ছে কি টাইপ 1 নিউমোসাইট। এটা কি? নিউমোসাইট। টাইপ 1 টাইপ 1 নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইট গুলো কি কি? এই যে অ্যালভিওলাসের প্রাচীরে এই যে পুরা প্রাচীরটা এই কোষ দ্বারা গঠিত, ঠিক আছে? পুরা প্রাচীরটা কোন কোষটা? ওই যে এটা? টাইপ 1 নিউমোসাইট। হ্যাঁ, আচ্ছা। হুম। প্রাচীরে মানে প্রাচীরটা এই কোষগুলো দ্বারা গঠিত, প্রাচীর এই কোষ দ্বারা হুম। গঠিত, প্রাচীর গঠন করে, ঠিক আছে? হুম। মানে প্রাচীর তো বুঝছো, এই ভিতরের প্রাচীরটা, হ্যাঁ হ্যাঁ পর্দাটা আর কি, ঠিক আছে? হ্যাঁ সে গঠন করে। হ্যাঁ আর এক ধরনের কোষ পাওয়া যায়, দেখছোস? হ্যাঁ। এটাকে কি বলতেছে? টাইপ 2 নিউমোসাইট। এই টাইপ 2 আচ্ছা নিউমোসাইট গুলাই কি? এই টাইপ 2 নিউমোসাইট গুলাই হচ্ছে কি স্যাক্টাল কোষ, আচ্ছা। ঠিক আছে? তার মানে প্রশ্ন হ্যাঁ। যদি আসে, এমসিকিউ তে যদি আসে, সাসপেক্টেন্ট ক্ষরণ করে কে? এখানে যদি অপশনে স্যাক্টাল কোষ না থাকে, উল্টা থাকে যে টাইপ 2 টাইপ 2 নিউমোসাইট, নিউমোসাইট। তাহলে দাগাইতে পারবি কিনা? হ্যাঁ। পারবি? হুম হুম। ওকে, এখান থেকে অনেক পড়ার আছে। আচ্ছা পড়াটা হচ্ছে এখানে না, পড়াটা হচ্ছে, আচ্ছা নিউমোসাইট মানে কি এটাও বুঝাই দিই, ঠিক আছে? আচ্ছা। হুম। নিউমো, আচ্ছা নিউমোসাইট মানে কি এটা এখানে লিখি, ঠিক আছে? কোথায়? এই যে এখানে লিখতেছি পাশে, নিউমোসাইট। ওকে। নিও মানে হচ্ছে কি বাতাস, নিও মানে কি বাতাস। বাতাস, সাইট মানে কি, এটা তো ছোটবেলার পড়া, কোষ। কোষ। যেতে পারছি? হ্যাঁ। এখানে বাতাস জমা জমা থাকে আর কি কোষগুলোর ভিতর, ঠিক আচ্ছা আছে? বুঝছি বুঝছি। নিউমোসাইট বলে। তারপর এখন কথা হচ্ছে যে, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে, অনেক ইম্পর্টেন্ট। হুম। বলো। সারফেক্টেন্ট ক্ষরণ কি করে? প্রথম কথা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণটা হয় কেন, ঠিক আছে? হুম। সারফেক্টেন্ট কি করে, কাজ কি এটার, যে ক্ষরণের লাভ কি? বলুন। হ্যাঁ। সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট যে ক্ষরণ হয়, এই সারফেক্টেন্ট ক্ষরণটা কি করে জানোস? কি? পৃষ্ঠটান কমাই দেয়। কি করে? পৃষ্ঠটান কি? বুঝাচ্ছি সব। পৃষ্ঠটান কমাই দেয়, ঠিক আছে? হুম সারফেক্টেন্টটা কি করে? পৃষ্ঠটান কমাই দেয়। পৃষ্ঠটান হচ্ছে যে, এই যে আমরা বাতাস গ্রহণ করতেছি নাক দিয়ে, এই বাতাসটা হুম কোথায় যাচ্ছে? হুম হুম। ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে গেলে কি হবে? হ্যাঁ ফুসফুসটা ফুলে যাবে না? হ্যাঁ আবার বাতাসটা যখন ছেড়ে দেয় ফুসফুসটা আবার চুপসে যাবে না? হ্যাঁ হ্যাঁ কিন্তু প্রবলেম হচ্ছে যে বাতাসটা যে গ্রহণ করতেছি, হুম, এই হ্যাঁ গ্রহণ করে ফুলে যাওয়ার জন্য, ঠিক আছে, হ্যাঁ ফুসফুসটা যেন ফুলে যায়, হ্যাঁ ইফ তাহলে কিভাবে বুঝাবো? এই ফুলে যে যত ইজিলি ফুলতে পারবে তত ভালো না? হ্যাঁ হ্যাঁ। মানে বাতাসটা ঢুকছে, খুব ইজিলি ফুলে মানে গেছে। যত ফাস্ট বাতাসটা নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যত ফাস্ট, যত ইজিলি ফুলতে পারবে তত ফাস্ট হুম বাতাসটা নিতে পারবে, তাই না? হুম 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 হুম। পৃষ্ঠটান কমাই দিলে পৃষ্ঠটান হচ্ছে যে ফুলতে বাধা দেয়, আচ্ছা। ফুলতে বাধা দেয়। এখন সারফেক্টেন্ট হুম ক্ষরণ হলে কি হয়? পৃষ্ঠটানটা কমাই দেয়, হুম। তার মানে ইজিলি এখন ফুলতে পারবে না। হ্যাঁ 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 বুঝতে পারছি আমি? হ্যাঁ। এই আমার কথাগুলো কিন্তু নোটে লিখবি আবার, ঠিক মানে আছে? পৃষ্ঠটান হচ্ছে রোদ আর কি। রোদ মানে ফুলতে বাধা দেয়, ফুসফুসটাকে হ্যাঁ। ফুলতে বাধা দেয়। প্রসারিত, এটাকে বুঝছি। সুন্দর ভাষায় লিখতে হবে না, কি লিখবি? প্রসারিত হতে বাধা দেয়, ঠিক আছে? আচ্ছা। তার মানে সাবট্রাক্টেন্ট ক্ষরণ কি করে? তার মানে সাবট্রাক্টেন্ট ক্ষরণ যে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তো বুঝতে পারছস। হুম হুম হুম। এই সাবট্রাক্টেন্ট ক্ষরণটা যখন মায়ের পেটে 24 সপ্তাহ থাকি, ঠিক আছে? হ্যাঁ 24 হ্যাঁ সপ্তাহ, ভ্রূণের বয়স যখন 24 সপ্তাহ থাকে আর কি মায়ের পেটে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? 24 সপ্তাহ লিখছি, 24 সপ্তাহ, ঠিক আছে? 24 সপ্তাহ 6 মাস। মানে 6 মাস হয়। তো এই 24 সপ্তাহের দিকে হচ্ছে হ্যাঁ। সাবট্রাক্টেন্ট ক্ষরণটা শুরু হয়, আচ্ছা। ঠিক আছে? সেই জন্য 24 সপ্তাহের আগে, ঠিক আছে, হ্যাঁ। বাচ্চা হার্টবিট পাওয়া যায় না? না, না অ্যাবর্শন পাওয়া করার যায়। সুযোগ থাকে, মা অ্যাবর্শন করতে পারবে, ও আচ্ছা। হুম। যদি অ্যাবর্শন করার দরকার হয়। কিন্তু 24 সপ্তাহ পরে আচ্ছা এটা আচ্ছা। লিগ্যালি অ্যাবর্শন করতে পারবে না, কারণ কেন? এই এই যে সাবট্রাক্টেন্ট ক্ষরণের মাধ্যমে এটা বুঝতে পারে যে কি
বাচ্চাটা জীবন জি। পাইছে, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ মাত বুঝছি। মানে মাত্র শ্বাস নেওয়া শুরু করছে বাচ্চাটা। আচ্ছা বুঝছি। কেননা সারফেক্টেন্ট ক্ষরণ হচ্ছে বলেই তো শ্বাস নিতে পারবে, নাহলে তো পারবে না। নাহলে হ্যাঁ, ফুসফুস হ্যাঁ, হ্যাঁ, ফুলবে হ্যাঁ। কখনো? ফুলবে না। না, হুম, তাহলে কি বলছি? বাচ্চার ১ম শ্বাস নেওয়া শুরু হয় কখন? মার পেটে যখন ২৪ ২৪ সপ্তাহ সপ্তাহ ইয়াতে হ্যাঁ, থাকে। তো এর আগে অ্যাবর্শন করলে কিছু প্রবলেম নেই। বাট এরপরে অ্যাবর্শন করলে এটা লিগালি অ্যালাউড না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তারপর কোথায় যাবো? ওকে, তারপর এগুলো আমি তোকে পড়াই ফেলছি। চিন্তা করলে আপনার এই যে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এগুলো পড়াইছি না? টারশিয়ারি ব্রঙ্কাস, অ্যালভিউলাস হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব পড়াইছি, সেম পড়া। ওকে। তারপর হচ্ছে এখানে মাঝে, মাঝে একটা কথা আসে যে মানে এটা তো পড়াইছি, ডান ফুসফুসে ৩ টা, বাম ফুসফুসে ২ টা লোব থাকে। এগুলো পড়াইছি। হ্যাঁ? হ্যাঁ, 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 সরি, লোব থাকে বলতেছি। মানে ব্রঙ্কাস, ডান ফুসফুসে ৩ টা হ্যাঁ, ইয়া হয়, সেকেন্ডারি ব্রঙ্কাস। আর ফুসফুসে কয়টা? ২ টা সেকেন্ডারি ব্রঙ্কাস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো এখানে আসে যে ব্রঙ্কাস আর ব্রঙ্কিওলের মধ্যে অনেকে গুলাই ফেলে আরকি। ঠিক আছে? তো আচ্ছা, ব্রঙ্কাস আর হুম, ব্রঙ্কিওল উভয়ই কিন্তু সিলিয়া সম্পন্ন। আমি আগেই বলছি দুনিয়ার পুরা হ্যাঁ, শ্বসনতন্ত্রে হ্যাঁ, সিলিয়া থাকবে। ঠিক আছে? হ্যাঁ, সিলিয়া হ্যাঁ, সম্পন্ন স্তম্ভাকার এপিথেলিয়াম কোষে গঠিত। আচ্ছা, স্তম্ভাকার এপিথেলিয়াম, এপিথেলিয়াম মানে কি? দেখি বল। না, একটু আগে বলছিস। আবরণী। আবরণী কোষ যেগুলা গঠন করে। আর স্তম্ভাকার হ্যাঁ, মানে হ্যাঁ, কি? হ্যাঁ, এই কোষগুলা দেখতে স্তম্ভের মতন। হ্যাঁ, সেম স্তম্ভের মতো। তার মানে স্তম্ভাকার এপিথেলিয়াম গঠন। ব্রঙ্কাস হচ্ছে হুম, প্রাচীরে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কাস প্রাচীরে তরুণাস্থি থাকে। হ্যাঁ, কিন্তু ব্রঙ্কিওলে থাকে না। আচ্ছা, তবে ব্রঙ্কাসের চেয়ে বেশি মসৃণ। ঠিক আছে? এই পার্থক্যটা, এই আচ্ছা, একটা পার্থক্য। ঠিক আছে? ওকে, হুম, ওকে। আচ্ছা, বুঝতে ব্রঙ্কাসে থাকো যেহেতু তাহলে। তরুণাস্থি থাকে, তার মানে এটা কখনো হ্যাঁ, চুপসে যাবে না। ঠিক না? হ্যাঁ, চুপসে হ্যাঁ, যাবে না। হ্যাঁ, কারণ হাড্ডি আছে। হ্যাঁ, তা হুম, এটাতে যেহেতু থাকে না, তার মানে এটা কি? চুপসে যাবে। বুঝতে যাবো। আর ব্রঙ্কিওল কোথায় থাকে? ব্রঙ্কিওল তো থাকে কোথায়? অ্যালভিউলাস আছে ওখানে। ঠিক আছে? হুম, হুম, চুপস চুপসে যায়। আর ব্রঙ্কাস থাকে যে যখন ট্রাকিয়া দিয়ে মাত্র ঢুকতেছে, তো ওইটা কি কখনো চুপসাবে? না, ওইটা শক্ত জিনিস না। তাহলে তো চুপসাইতে হ্যাঁ, তো হ্যাঁ, বায়ুই ঢুকতে পারতো না ফুসফুসের ভিতর ঢুকতে দিয়ে। পারতো না। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি আমি? হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বাদ দিছিলাম ব্রঙ্কাসের ক্ষেত্রে। ঠিক আছে? মনে পড়ছে। এত কিছু পড়াইছি মানে কোনটা একটা ২ টা বাদ যাইতে পারে। ঠিক আছে? হুম, 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 ব্রঙ্কাস ডান দিকে যেটা ঢুকতেছে, ডান ব্রঙ্কাসটা আরকি ট্রাকিয়া দিয়ে। হ্যাঁ, এটা একটু মোটা। আচ্ছা, আর বাম বাম দিকে যে ব্রঙ্কাসটা ঢুকতেছে ট্রাকিয়া দিয়ে, যে ট্রাকিয়া হুম, দিয়ে ফুসফুসে ঢুকছে, এটা কি? চিকন। একটু পাতলা, একটু চিকন। চিকন, হুম, তাহলে ধুলাবালি বেশি প্রবেশ করবে কোনটা দিয়ে? মোটাটা দিয়ে মোটা আছে। যেটা দিয়ে, তার মানে ডান ব্রঙ্কাসে কি? যেহেতু মোটা, হ্যাঁ, ডান ব্রঙ্কাস কি? মোটা। মোটা, হুম, তাহলে কি হবে? ধুলাবালি ওটা বেশি দিয়ে প্রবেশ ধুলো করবে। বেশি প্রবেশ করবে। বেশি প্রবেশ করবে। আর এটা চিকন। ঠিক না? কম প্রবেশ করবে। বামটা হচ্ছে চিকন, তাহলে কম প্রবেশ করবে। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, তারপর অ্যালভিউলাস এগুলো পড়ে আসছিস। ঠিক আছে? এই যে চ্যাপ্টার আয়স আকার এপিথেলিয়াম কোষে গঠিত। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে প্রতিটি অ্যালভিউলাস, এগুলো সব পড়ে আসছি আমি কিন্তু। হুম, হুম, পড়ে আসি না? হ্যাঁ, তারপর কি সারফেক্টেন্টের কাজ কি? এগুলো তুই নিজে পড়বি। ঠিক আছে? আচ্ছা, এগুলো এগুলো আমি এতক্ষণ পড়ে আসছি, যা পড়ে আসছি এগুলাই। ওকে, চিত্র চিত্র আঁকি যা বুঝাইছি এগুলাই। ঠিক আছে? হুম, কিন্তু হুম, এগুলো জাস্ট তুই নোট করার জন্য, সুবিধার জন্য। ঠিক তারপর আছে, যে শ্বসনতন্ত্রের কাজ, এখানেও বুঝার কিছু নেই। তো এখানে এমসিকিউর জন্য কিছু লাইন দাগাই দিতে পারি, যেহেতু বায়োলজি। বলো, হুম, হুম, শোষণ গ্যাস বিনিময় মানে ওই যে অক্সিজেন হচ্ছে কি রক্তে মিশে, আর রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি পরিত্যক্ত হয়। এটাই তো হুম, শ্বসনতন্ত্রের কাজ, তাই না? হুম, 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 তার শক্তি উৎপাদন হয়। এই যে শ্বসনতন্ত্রের মাধ্যমে গৃহীত অক্সিজেন, অক্সিজেনটা কি করে? অক্সিজেনটা হচ্ছে কোষে খাদ্যবস্তু জারিত করে কি শক্তি উৎপন্ন করে, তাপ শক্তি আর গতিশক্তি। হুম, এগুলো পড়ে আসছি সব। আচ্ছা, হ্যাঁ, তারপর হ্যাঁ, হ্যাঁ, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ৪০০ থেকে ৬০০ মিলিলিটার পানি দেহ পানি থেকে বের বের হয়ে হয়। থাকে। এই যে আমরা শ্বাস ত্যাগ করতেছি, হ্যাঁ, তুই হ্যাঁ, কিন্তু খালি চোখে হ্যাঁ, খালি চোখে কিন্তু দেখবি না। এখান থেকে না, কিন্তু পানি বের হচ্ছে, কিন্তু পানিও বের হচ্ছে হুম, জলীয় হুম, বাষ্প আকারে। কত প্রতিদিন? হ্যাঁ, 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 প্রতিদিন হচ্ছে প্রায় ৪০০ থেকে ৬০০। ওকে, ঠিক আছে?
তারপর হচ্ছে নিঃশ্বাসের সময় হুম হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে দেহের কিছু তাপ নির্গত হয়ে যায়, দেহের তাপমাত্রা বজায় থাকে। ঠিক আছে, এগুলো তো বাংলা পড়া, এগুলো কয়েকটা পড়ে গেলেই। হ্যাঁ, ওকে আচ্ছা, নিঃশ্বাস বায়ুর মাধ্যমে দেহের বাইরে পরিত্যক্ত হয়, পিএইচ নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, হুম পিএইচ কেমনে হুম নিয়ন্ত্রিত হয়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেলে পিএইচ কেমনে নিয়ন্ত্রিত হয়? ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসবে না, এটা আমি তোদেরকে এক্সট্রা ক্লাসে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো এক্সট্রা। আচ্ছা কার্বন ডাই হুম অক্সাইড বের হয়ে যাচ্ছে দেহ থেকে, তাহলে হ্যাঁ পিএইচটা কেমনে নিয়ন্ত্রণ হচ্ছে? ঠিক আছে, কেমনে হ্যাঁ নিয়ন্ত্রণ হচ্ছে? কার্বন ডাই অক্সাইড যদি কোনো কারণে দেহে থাকতো, দেহে পানি আছে না, হ্যাঁ পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করতো? কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, হুম হুম কার্বনিক অ্যাসিড তৈরি করতো, অ্যাসিড তৈরি করতো না? হ্যাঁ হ্যাঁ অ্যাসিড অ্যাসিড পিএইচ এর উপর প্রভাব ফেলতো না? পিএইচ কমায় হ্যাঁ ফেলতো না? তো কার্বন ডাই অক্সাইড বের হ্যাঁ হয়ে গেলে, কমাই ফেলতে কার্বন ডাই অক্সাইড বের গেলে মানে বের হয়ে যায় দেহ থেকে, তখন রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, এটা অতটা পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে না। আচ্ছা বুঝাতে পারছি আমি ফুল ব্যাপারটা? হ্যাঁ 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 এটা হচ্ছে কি, দেহের ভিতরে রক্তে কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে এই ঘটনা হয়। ওকে ফলে কি হয়? পিএইচ কমে কম যায়, কমে কমে যায়। যায় খাদ্য থেকে কমে। তাই কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেলে, আমি সব নোট করে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেলে এই ঘটনা ঘটবে না, ঠিক না? ওকে এই হুম ঘটনা হুম এই ঘটনা ঘটবে না। ওকে, তারপর হচ্ছে কি, শব্দ উৎপন্ন, ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপন্ন হচ্ছে, মানে ষড়যন্ত্রের মাধ্যমে। হ্যাঁ হোমিওস্টেসিস মানে হচ্ছে দেহ স্থির অবস্থা। ঠিক আছে, হুম দেহ স্থির অবস্থাটা মানে দেহ অভ্যন্তরে একটা স্থির অবস্থা, এটা কি রক্ষা করে। ঠিক আছে, এটা নিয়ে তেমন কিছু না। হ্যাঁ উদ্দায়ী গ্যাস, দেহ থেকে উদ্দায়ী গ্যাস যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া ইত্যাদি নিষ্কাশন করে। এই যে, কারণ আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে শুধু কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি এমন না, কত ইজি তো ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, হুম হুম এর মধ্যে হুম কিছু উদ্দায়ী গ্যাস আছে, যেমন ক্লোরোফর্ম, তারপর হচ্ছে ইথার, অ্যামোনিয়া, এগুলো বের করে দিচ্ছি। ঠিক আছে, হুম হুম তারপর দূষিত পদার্থের প্রবেশ রোধ করে। এই যে লোম টোম থাকে, সিরিয়া থাকে, লোম দিয়ে হ্যাঁ হ্যাঁ ধুলোবালি থাকে, এগুলো। ঠিক আছে, হুম তাহলে আজকে হুম ক্লাস এতটুকুই। আচ্ছা ঠিক আছে, ওকে সবই ক্লিয়ার করছি, আমি সবই ইয়ে করছি। হুম এখন ক্লাসটা আমি পিডিএফটা দিয়ে দিও পিডিএফ দিয়ে দিব, হুম আর ক্লাসটা আপলোড করে দিব। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই। ওকে ওকে, গুড নাইট গুড নাইট।